হ্যাঁ, গতদিন আমরা পিএইচপি প্রথম ক্লাস করেছিলাম। গতদিন আমরা পিএইচপি তে কি করেছি, পিএইচপি যে প্রথমে যে সার্ভারটা ইনস্টল করতে হয়, হ্যাঁ, এই যে অ্যাপাচি সার্ভারটা কোথায় আছে, আমাদের যে জাম্প যে একটা সফটওয়্যার আছে, সেই জাম্পের ভিতর কি আছে, আমাদের অ্যাপাচি সার্ভারটা আছে, পিএইচপি আছে, মাইএসকিউএল আছে। হ্যাঁ, সেজন্য আমরা কি করেছিলি, প্রথম জাম্প সার্ভারটা। স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, আমরা আমি কি করেছি, আমরা জাম্প সার্ভার সফটওয়্যারটা ইনস্টল করেছি। সফটওয়্যারটা ইনস্টল করে তারপর আমরা কি করেছি, ওই আমরা এখানে স্ক্রিন শেয়ার করি। জাম্প সার্ভারটা সফটওয়্যারটা ইনস্টল করে জাম্প সার্ভারের মধ্যে কি থাকে, হ্যাঁ, সফটওয়্যার থাকে, অ্যাপাচি সার্ভার থাকে, মাইএসকিউএল থাকে। সে আমাদের পিএইচপি কোড লিখতে হলে কি করতে হবে, আমাদেরকে অ্যাপাচি সার্ভারটা, হ্যাঁ, রান করে নিতে হবে। আমরা অ্যাপাচি সার্ভার এবং মাইএসকিউএল, হ্যাঁ, দুইটা রান করে নিব। রান করে তারপরে আমাদেরকে কোড আমরা লিখবো। হ্যাঁ, রান হচ্ছে। দেখেন, এটা যে এইটা অ্যাপাচিটা ইয়েলো হয়ে আছে ব্যাকগ্রাউন্ড, আর মাইএসকিউএলটা গ্রিন হয়ে আছে। দুইটাই গ্রিন হতে হবে। গ্রিন হলে তারপরে আমাদের সফটওয়্যারটা রান হবে। হ্যাঁ, এটা আপনার কাজ চলতেছে। এই পোর্ট পেয়ে গেছে। হ্যাঁ, এই যে রান হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা কি করব, এখন আমরা আমাদের আচ্ছা, এখান থেকে আমরা গতদিন তো আমরা কি দেখেছি, কিভাবে ইয়াতে ড্রাইভে ঢুকে তারপরে জাম্পে তারপরে htdocs এ ঢুকে তার প্রজেক্টের ফাইল ইয়া করতে হয়। আমরা কিন্তু প্রজেক্ট ফাইল ডাইরেক্ট আমাদের এই কন্ট্রোল প্যানেল থেকেও ঢুকতে পারি। হ্যাঁ, সেটা আমরা দেখি। এখানে দেখেন, এই যে এইটা, হ্যাঁ, জাম্প যে কন্ট্রোল প্যানেলটা, এখান থেকে তো আমরা অ্যাপাচি আর মাইএসকিউএল রান এই করলাম। হ্যাঁ, স্টার্ট করলাম, এটা স্টার্ট থাকবে। যতক্ষণ স্টার্ট থাকবে ততক্ষণ আমাদের এটা পিএইচপি কোড আমরা রান করতে পারবো। এটা অফ করে দিলে রান করতে পারবো না। আর এখানে দেখেন ডান দিকে কয়েকটা বাটন আছে, তাই না? হ্যাঁ, কনফিগ, নেট স্টেট, তারপর কি আছে, শেল, এক্সপ্লোর। এখন এক্সপ্লোর ইয়াতে বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের প্রজেক্টের ফাইলে আমরা চলে যেতে পারবো। হ্যাঁ, এক্সপ্লোর ফাইলে ক্লিক করলাম। ক্লিক করলে পরে আমাদের দেখেন, এই যে জাম্পটা চলে আসছে। হ্যাঁ, জাম্প ফোল্ডারটা চলে আসছে। এখন এটার মধ্যে কি, আমাদের htdocs, হ্যাঁ, htdocs ফোল্ডার আছে। htdocs ফোল্ডারটা ওপেন করি। ওপেন করে আমরা প্রজেক্টের নাম কি, আমাদের ব্যাচ 2। হ্যাঁ, এই ব্যাচ 2 এর মধ্যে আমরা এই ফাইলগুলা লিখবো। হ্যাঁ, গতদিন আমরা কি করেছিলাম, ইন্ট্রোডাকশন নামে একটা ফাইল করেছি, আর একটা ভেরিয়েবল নামে ফাইল করেছি। আজকে একটা নতুন ফাইল করব, সেই ফাইলের নাম দেব অপারেটর। আজকে আমরা পিএইচপির অপারেটর নিয়ে, হ্যাঁ, স্টাডি করব। সবাই ইয়াতে চলে যাই, বিএস কোডে যাই। হ্যাঁ, বিএস কোডে গিয়ে নতুন একটা ফাইল নেই, নিউ ফাইল। এখন এই ফাইলটা আমরা সেভ করব কোথায়, এই ফাইলটা আমরা সেভ করব এই যে আছে না, আমাদের এই যে জাম্প ফোল্ডারে যেখানে আছে, যে ড্রাইভে জাম্প ফোল্ডারের ভিতরে যে htdocs এর ভিতরে কি আছে, htdocs এর ভিতরে আমাদের যে প্রজেক্টটা, হ্যাঁ, ব্যাচ 2 তে যাব। গিয়ে আমরা ফাইলের নামটা দিয়ে সেভ করব। ফাইলের নাম কি হবে, অপারেটর। অপারেটর এক্সটেনশন কি হবে, .php। আমাদের একটা পিএইচপি ফাইল ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, ফাইলটা আমরা কোথায় রেখেছি, জাম্পের ভিতর। আমারটা হচ্ছে ডি ড্রাইভে ইনস্টল করা। হ্যাঁ, আপনাদের হয়তো বেশি ম্যাক্সিমাম আপনারা সি ড্রাইভে করেছেন। তাহলে কি হবে, আপনাদের সি ড্রাইভের ভিতরে জাম্পের ভিতরে htdocs এর ভিতরে কি হবে, ব্যাচ 2 নামে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের ভিতরে operator.php ফাইলটা ক্রিয়েট করবেন। হ্যাঁ, আরেকটা কথা, এটা গতদিনে বলেছি আমরা, এইচটিএমএল ক্লাস শুরুর সময় বলেছিলাম। হ্যাঁ, সেটা হচ্ছে কি, যে প্রোগ্রামিং এর বেস্ট প্র্যাকটিস যেটা, হ্যাঁ, সেটা হচ্ছে কখনো ফোল্ডারের নাম এবং ফাইলের নামের মাঝে স্পেস দিবেন না, স্পেস দিবেন না। হ্যাঁ, যদি আপনার দুইটা ওয়ার্ড হয়, দুইটা ওয়ার্ডকে আপনার আন্ডারস্কোর দিয়ে জয়েন করে দিবেন। হ্যাঁ, ব্যাচ 2 যদি ব্যাচ স্পেস দিয়ে 2 লেখেন, এরকম না, ব্যাচ 2 একসাথে লিখবেন, অথবা ব্যাচ_2, হ্যাঁ, এরকম লিখবেন। আর তারপরে ধরেন যে সে পিএইচপি ভেরিয়েবল, হ্যাঁ, পিএইচপি লেখা অনেক স্পেস দিয়ে ভেরিয়েবল লেখে, এইভাবে হবে না। পিএইচপি লেখে যদি হয়, ফাইলের নাম যদি দুইটা ওয়ার্ডে হয়, তা স্পেস না দিয়ে আন্ডারস্কোর দিবেন, আন্ডারস্কোর দিয়ে তারপর লিখবেন। হ্যাঁ, আর
আমরা গতদিন শিখেছিলাম যে পিএইচপি ফাইলে শুরু করতে হলে কি করতে হয়, একটা ওপেনিং ট্যাগ আছে আর ইন ট্যাগ আছে, তাই না? ওপেনিং ট্যাগটা কি কেউ বলতে পারবেন, মনে আছে কারো? হ্যালো, আছে স্যার। হ্যাঁ জি বলেন স্যার, বলেন। জিজ্ঞাসা চিহ্ন স্যার, এটা তারপর জিজ্ঞাসা চিহ্ন, এটা কিন্তু তারপর জিজ্ঞাসা PHP, চিহ্ন দিয়ে পিএইচপি, হ্যাঁ। আর শেষ করব কিভাবে? গেটার জিজ্ঞাসা চিহ্ন, তারপর লেস দেন। হুম, কোশ্চেন মার্ক লেস দেন। হ্যাঁ, এই যে স্টার্টিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ, এই দুইটা ট্যাগের ভিতরে আমাদের কোডগুলা লিখতে হবে। হ্যাঁ, কোডগুলা লিখলেই রান করবে, না তো রান করবে না পিএইচপি। আমরা কিন্তু ইচ্ছে করলে ইস্যু করতে পারি যে এইচটিএমএল ট্যাগের ভিতরে আমরা পিএইচপি কোড লিখতে পারি। হ্যাঁ, ওটা দেখবেন কিভাবে? হ্যাঁ সে স্যার, জি বলেন। এসএসসি বেসিকের উপরে কয়টা ক্লাস নেওয়া? পিএইচপি জি স্যার। আমরা এইগুলা শিখবো, পিএইচপি যে টপিক গুলো আছে, যেমন কি আছে ভেরিয়েবল, হ্যাঁ ভেরিয়েবল তো ডাটা টাইপ শিখলাম কতদিন, আজকে অপারেটর অ্যারে, শিখবো। লুপ, এগুলো হ্যাঁ, সব মানে এগুলোর বেসিকের উপরে কয়টা ক্লাস থাকবে তাই শুনছি। আচ্ছা আচ্ছা, এই যে আমরা যে যতগুলা টপিক আছে সবগুলাই ইয়ে করবো, হ্যাঁ কভার করার চেষ্টা করব। কারণ এখানে কয়েকজন আছে হয়তো পিএইচপি তে আগে কাজ করেছে, দুই একজন, কিন্তু ম্যাক্সিমামই পিএইচপি সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। হ্যাঁ, জি স্যার। সেজন্য আপনার পিএইচপি আমরা একদম ইয়া থেকে, হ্যাঁ বেসিক থেকে শুরু করব। পিএইচপির যতগুলা ইয়ে আছে, টপিক আছে, যতগুলা সিনট্যাক্স আছে, সবগুলো আমরা এখানে শিখবো। জি স্যার, ঠিক আছে। HTML5, আমরা ইচ্ছা করলে HTML এর ভিতরেও পিএইচপি কোড লিখতে পারি। হ্যাঁ, এই যে এইচটিএমএল ট্যাগের ভিতরে পিএইচপি লিখতে হলে কি করতে হবে? ওই পিএইচপি ট্যাগটা শুরু করতে হবে, তারপর শেষ করতে হবে। হ্যাঁ, কারণ এটার মাঝে আমরা যা লিখবো সেটা পিএইচপি হিসেবে গণ্য হবে। এখানে আমরা ইকো পিএইচপি কোড ইনসাইড এইচটিএমএল ট্যাগ। আর পিএইচপি স্টেটমেন্ট শেষ করতে হয় কিভাবে? সেমিকোলন দিয়ে। হ্যাঁ, এটা যদি আমরা আউটপুট দেখি, দেখেন এই যে আমরা যে লোকাল হোস্ট ব্যাচ টু অপারেটর ডট পিএইচপি যে এই যে পিএইচপি কোড ইনসাইড এইচটিএমএল, হ্যাঁ এটা কিন্তু রান করেছে। এখানে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতে পারবো। গতদিন আমরা দেখেছিলাম কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়। তে এখানে একটা ভেরিয়েবল নেই, ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় কিভাবে? প্রথমে ডলার সাইন দিতে হয়, তাই না? হ্যাঁ, ডলার সাইন দিয়ে তারপর ভেরিয়েবল নামটা দিতে হয়। ফার্স্ট নেম ইকুয়াল টু
ফাহিম। হ্যাঁ, এটা আমরা ইচ্ছা করলে প্রিন্ট আউটও করতে পারবো। হ্যাঁ, HTML ট্যাগের ভিতরেই। First name. দেখেন চলে আসছে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমরা দেখলাম কিভাবে HTML ট্যাগের ভিতরে PHP কোড লিখতে হয়। হ্যাঁ, আজকে আমাদের যে মূল আজকে আমরা দেখবো অপারেটর গুলা। হ্যাঁ, এটা আমরা কমেন্টস করে রাখি, এটা আপাতত ডিলিট করে দেই। আচ্ছা, অপারেটর বলতে কি বুঝেন? হ্যাঁ, অপারেটর সম্পর্কে কারো ধারণা আছে? অপারেটর কি? হ্যালো, আমার জানা নেই। জি স্যার আছে। অপারেটর হলো অপারেন্ড নিয়ে কাজ করে। হ্যাঁ, অপারেন্ট কি? অপারেন্ড হচ্ছে স্যার এই যে বিভিন্ন লজিক্যাল টাইপ। না, অপারেন্ট হচ্ছে, আচ্ছা অপারেটর আর অপারেন্ট আমরা বুঝবো। অপারেটর, হ্যাঁ অপারেটর হচ্ছে কি? অপারেটর মানে কিছু সিম্বল, যেমন যোগ বিয়োগ গুণ ভাগ, হ্যাঁ এগুলা হচ্ছে অপারেটর। অপারেটর আমাদের কেন লাগে? আমরা যদি কোনো কিছু ক্যালকুলেশন করতে চাই তাহলে আমাদেরকে অপারেটর লাগবে। আমরা যে PHP ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা আমাদেরকে যোগ বিয়োগ গুণ ভাগ করতে হতে পারে, হ্যাঁ করতে হবে। তারপরে আমরা ইচ্ছা করলে ক্যালকুলেটর তৈরি করতে পারবো। এর জন্য আমাদের কি লাগবে? কিছু অপারেটর লাগবে আর অপারেন্ড লাগবে। হ্যাঁ, এখন আমরা লিখি, একটা ভেরিয়েবল নেই এক্স। হ্যাঁ, এক্স এর মান, হ্যাঁ ভ্যালু অ্যাসাইন করি, যে এটা হচ্ছে কি ইন্টিজার 10। তারপর ওয়াই নেই আরেকটা ভেরিয়েবল ওয়াই, ওয়াই এর মান দিলাম 12। হ্যাঁ, আর এখন আমরা কি করব? আমরা কিছু এগুলার যে এক্স এর মান এবং ওয়াই এর মান আছে এগুলা নিয়ে আমরা কিছু ক্যালকুলেশন করতে চাই। হ্যাঁ, ক্যালকুলেশন করতে হলে কি করতে হবে? আমাদেরকে কিছু অপারেটর ইউজ করতে হবে, যেমন এক্স প্লাস প্লাস ওয়াই। হ্যাঁ ওয়াই, হ্যাঁ। তো এটা কি হ্যাঁ, এখানে হচ্ছে এক্সটা, হ্যাঁ এটা একটা ভেরিয়েবল, হ্যাঁ ওয়াই একটা ভেরিয়েবল। হ্যাঁ, তাই এক্সটা হচ্ছে অপারেন্ট, এটা একটা অপারেন্ট, আর ওয়াইটা হচ্ছে একটা অপারেন্ট। হ্যাঁ, আর ওই যে প্লাস চিহ্নটা হচ্ছে একটা অপারেটর। হ্যাঁ, এই যে যে সংখ্যাগুলা হচ্ছে অপারেন্ট। হ্যাঁ, আর যে চিহ্নটা হচ্ছে অপারেটর। হ্যাঁ, এটার আউটপুট কি হবে? এটার আউটপুট হবে কত? 22, তাই না? আমরা যদি ইকো করি, দেখেন এর রেজাল্ট আসে 22। এখানে যে এক্সটা হচ্ছে অপারেন্ট, ওয়াইটা হচ্ছে অপারেন্ট। হ্যাঁ, আর এই যে প্লাস চিহ্নটা হচ্ছে অপারেটর। আমরা দুটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের মধ্যে কিছু ভ্যালু রাখলাম। হ্যাঁ, ভ্যালু রেখে পরে কি করলাম? এটাকে যোগ করে দিলাম। হ্যাঁ, এইভাবে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এগুলা করতে পারবো। হ্যাঁ, আর ইয়ার মধ্যে PHP-র মধ্যে অপারেটর কতগুলা আছে? অপারেটর আছে আমাদের, অনেক ধরনের অপারেটর আছে PHP-র মধ্যে। সেটা হচ্ছে ধরেন এরিথমেটিক অপারেটর। আমরা PHP-র অপারেটর গুলা নিয়ে আলোচনা করব। প্রথমে আছে এরিথমেটিক অপারেটর। স্যার মোট কি 8 ধরনের অপারেটর আছে পিএইচপি তে? হ্যাঁ, যেমন এরিথমেটিক অপারেটর আছে, লজিক্যাল আছে, অ্যাসাইনমেন্ট অপারেটর,
হ্যাঁ, আমরা একে স্ট্রিং একে দেখবো। অপারেটর। হ্যাঁ, আচ্ছা অপারেটর গুলো যে হ্যাঁ যেমন যে শাহরুখ সে জানে, হ্যাঁ অন্য কে কারো কি ধারণা আছে অপারেটর সম্পর্কে? হ্যালো। না স্যার। হ্যাঁ, রাশেদুজ্জামান। জি স্যার। হ্যাঁ, অপারেটর গুলো কি কি এবং কয় প্রকার এগুলো জানেন পিএইচপি অপারেটর? না, জানা নেই স্যার। আচ্ছা, তো আমরা এক এক করে আলোচনা করব। যে প্রথমে আছে আমাদের কি এরিথমেটিক অপারেটর আছে, হ্যাঁ তারপর আছে কি, তারপর আছে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর। তারপর আছে কি আমাদের কম্প্যারিজন অপারেটর। কম্প্যারিজন অপারেটর। তারপর আছে অ্যারে অপারেটর, স্ট্রিং অপারেটর, ইনক্রিমেন্ট, এক্সিকিউশন অপারেটর, এরর কন্ট্রোল অপারেটর, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, ডিক্রিমেন্ট অপারেটর। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর আছে, স্ট্রিং অপারেটর, স্ট্রিং অপারেটর আছে, তারপর অ্যারে, আছে হ্যাঁ অ্যারে অপারেটর আছে, লজিক্যাল, লজিক্যাল অপারেটর, এরর কন্ট্রোল অপারেটর, এরর বিটওয়াইজ, কন্ট্রোল অপারেটর। তারপর আছে আমাদের কয়টা হলো? আচ্ছা, বিটওয়াইজ আছে, হ্যাঁ বিটওয়াইজ আছে একটা। আচ্ছা ইসে ওই যে এরর কন্ট্রোল অপারেটর কি এটা বলতে পারবেন? হ্যালো। এরর কন্ট্রোল অপারেটর, হ্যাঁ এটা কোনটা বলতে পারবেন? স্যার এরর এজ এ রিপোর্ট, হ্যান্ডেল রিপোর্ট করার জন্য এগুলো ব্যবহার করা হয় না? হ্যাঁ, ওই সেজন্য কোন চিহ্নটা, কোন সাইনটা ইউজ করা হয়? এট দ্য রেট অফ, হ্যাঁ এট দ্য রাইট, এটা চিহ্নটা ইউজ করা হয়। আচ্ছা আমরা একে একে এগুলা দেখবো। প্রথমে আমরা দেখি হ্যাঁ এরিথমেটিক অপারেটর। এরিথমেটিক অপারেটর কোনগুলা? যোগ, বিয়োগ, গুণ, ভাগ, মডুলাস, পাঁচটা। এরিথমেটিক অপারেটর দিয়ে আমরা গাণিতিক যে এইগুলা করি, হ্যাঁ ক্যালকুলেশন গুলা করি, সেগুলো আমরা এরিথমেটিক অপারেটর ইউজ করে করি। হ্যাঁ, এগুলা হচ্ছে কি আমাদের, এগুলা হচ্ছে আমাদের যে প্লাস, হ্যাঁ মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, অ্যাডিশন, হ্যাঁ সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, হ্যাঁ আর ডিভিশন, হচ্ছে মডিউল। হ্যাঁ, মডুল। এগুলা কি কি আছে? এডিশন আছে, অ্যাডিশন, সাবট্রাকশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, তারপর আছে ডিভিশন আছে, আর একটা আছে মডিউলাস। হ্যাঁ, এডিশনে কি করে? এডিশনে হ্যাঁ সে আমাদের এখানে যে দুইটা ভেরিয়েবল আছে না, এক্স আর ওয়াই, হ্যাঁ আমরা যদি এক্স এডিশন করতে চাই তাহলে লিখলাম এক্স প্লাস ওয়াই। এটার রেজাল্ট কত আসবে?
x প্লাস y তে এর 22 রেজাল্ট, হ্যাঁ এই যে দেখেন x এর মান কত আমাদের এখানে আছে কত 10 আর y এর মান 12, তাহলে কি হবে এইটার আপনার রেজাল্ট আসবে কত, হ্যাঁ 22 হ্যাঁ 22 আসবে। এটা যদি আমরা ইকো করি, আর পিএইচপি স্টেটমেন্ট শেষ করতে হয় কি দিয়ে, সেমিকোলন দিয়ে, হ্যাঁ সেমিকোলন না দিলে কিন্তু এরর ধরবে। এটা হচ্ছে এডিশন, হ্যাঁ এডিশনের। তারপর আমরা একটা ইয়া নেই, ব্রেক নেই। তারপর আমরা কি করতে পারবো, সাবট্রাকশন করতে পারবো। সাবট্রাকশন করলে কি হবে, এখানে রেজাল্ট কত আসবে, আমরা যদি x থেকে y সাবট্রাক্ট করি, -2 আসার কথা। হ্যাঁ -2 আসবে। তো সেই জন্য আমরা এটা x এর মানটা বাড়িয়ে দেই। x এর মান ধরেন 15 নিলাম আর y মান নিলাম 10, এক্ষেত্রে 5 আসবে। তো এখানে আমরা একটা ইয়া নেই, যে এডিশন অফ, এডিশন অফ সিঙ্গেল কোটের ভিতরে ডলার চিহ্ন কি সাপোর্ট করবে? ডলার সাপোর্ট করবে না, সেই জন্য তো দিচ্ছি যাতে এটা প্রিন্ট করে, হ্যাঁ এক্স ওয়াইটা যাতে, যে আপনার ডলার এক্স ডলার ওয়াইটা যাতে প্রিন্ট করে, সেই জন্য দিয়েছি। বুঝতে পেরেছেন? জি স্যার। আর নয়তো ইয়া করতো তো, ডলার এক্স ডাইরেক্ট দেখাবে তো। হুম এখন ডাইরেক্ট দেখানোর জন্য করেছি, নাহলে ভ্যালু যাতে না দেখায়। জি স্যার। হ্যাঁ, দেখেন এই যে এডিশন অফ এক্স এন্ড ওয়াই ইজ আপনার কত 25, হ্যাঁ আমরা এক্স আর ওয়াই এর ভ্যালুটা উপরে দিয়ে দেই, শো করা দেই। স্যার এইভাবে না করে প্রিন্টে ফাংশনের ভিতরে পার্সেন্টেজ করে দিয়ে দিলে একবারে বোঝা যায়। হ্যাঁ দেখেন আমরা এক্স এর মান নিয়ে শো করলাম, হ্যাঁ ওয়াই এর মান শো করলাম, হ্যাঁ তারপর আমরা কি করলাম, যে এডিশন অফ এক্স এন্ড ওয়াই, হ্যাঁ এটার মান কত আমরা দেখে দিলাম কত 25, হ্যাঁ তারপর আমরা এই পরবর্তীগুলো ইয়া করি, সে পরবর্তীটা কি হবে, সাবট্রাকশন অফ এক্স এন্ড ওয়াই। সাবট্রাকশন করতে চাইলে কি করতে হবে, মাইনাস চিহ্ন দিতে হবে।
আমরা যদি ডাবল কোটের মধ্যে নেই, হ্যাঁ, তাহলে এখানে কি গুলা সংখ্যাগুলা ই করবে, হ্যাঁ, শো করবে, এক্স এর মান ওয়াই এর মান ডাইরেক্ট শো করে দিবে। স্যার সিঙ্গেল কোড বুঝতে পারে না, ডলার ভেরিয়েবল। সিঙ্গেল কোড নিলে কি করবে, সিঙ্গেল কোড নিলে আপনার এই যে যে ডলার সহ ওটা ই করবে, হ্যাঁ, ভ্যালুটা প্রিন্ট করবে না, ভেরিয়েবলটা প্রিন্ট করে দিবে। আর যদি ডাবল কোডের মধ্যে নেই তাহলে কি করবে, দেখেন স্যার এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? তো এখানে কি করবে, যে যে এটা আছে, হ্যাঁ, ভ্যালুটা প্রিন্ট করবে, হ্যাঁ। এখানে কি হবে, সাবট্রাকশন অফ, এখানে দেখাবে এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু আছে 15 আর ওয়াই এর ভ্যালু আছে 10, হ্যাঁ। সাবট্রাকশন অফ 15 মাইনাস 10 ইকুয়াল টু আপনার দেখাবে এখানে এই যে যে এটা, হ্যাঁ, 5। তারপর আবার এভাবে আমরা মাল্টিপ্লিকেশন করতে পারবো, তারপর ডিভিশনও করতে পারবো, হ্যাঁ। মাল্টিপ্লিকেশন করলে কি হবে, গুণ হবে, আর ডিভিশন করলে কি হবে, ভাগ হবে, হ্যাঁ। আচ্ছা, কেউ কি বলতে পারেন যে মডিউলো, হ্যাঁ, মডিউলো ডিভিশন করলে কি হবে? স্যার এটা ভাগশেষ বের করে। হ্যাঁ, ভাগশেষটা বের করবে। মাল্টিপ্লিকেশন অফ এক্স এন্ড ওয়াই, হ্যাঁ, এটা হবে কি এখানে কোন চিহ্ন দিতে হবে। এরপর হবে কি আমাদের ডিভিশন দেখবো আমরা। ডিভিশনের চিহ্ন কি করতে হবে, ডিভিশনের ক্ষেত্রে এই চিহ্ন, স্ল্যাশ চিহ্ন, হ্যাঁ, এই দুটার ভাগফলটা দেখাবে। এরপর আছে মডিউলো ডিভিশন, হ্যাঁ, মডিউলো ডিভিশন কি করবে, মডিউলে দেখে আপনার ভাগশেষটা দেখাবে, সে আপনি 15 দিয়ে, হ্যাঁ, 10, 15 কে 10 দিয়ে ভাগ করতেছেন, হ্যাঁ, তাহলে এখানে কি একবার যাবে আর অবশিষ্ট থাকবে কত, 5, হ্যাঁ, এখানে রেজাল্ট হবে 5। মডিউলের চিহ্ন কি, এটা হচ্ছে, হ্যাঁ, পার্সেন্টেজ। দেখেন এই যে সাব এডিশন করেছি প্রথম, কি এক্স আর ওয়াই, এক্স এর মান হচ্ছে 15 আর ওয়াই এর মান হচ্ছে 10, হ্যাঁ, এর কত 25 আসছে, বিয়োগ ফল আসছে কত 5 আসছে, এই গুণ ফল আসছে কত 150, আর এটার যে ভাগফল, হ্যাঁ, ভাগফল আছে কি 1.5, হ্যাঁ, আর ভাগশেষ, হ্যাঁ, মডিউল করলে ভাগশেষ হচ্ছে কত 5। এগুলা হলো আমাদের এরিথমেটিক অপারেটর। এরিথমেটিক অপারেটর গুলো আপনারা দেখেন, এরপর আছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। হ্যাঁ, এরিথমেটিক অপারেটর কি করে, সে দুইটা অপারেটর নিয়ে কাজ করে, হ্যাঁ, দুইটা অপারেন্ড নিয়ে কাজ করে, সে দুইটা অপারেন্ডকে আপনার সে যোগ বিয়োগ গুণ ভাগ এবং মডিউল, হ্যাঁ, এই কাজগুলা করে সে ই করে, হ্যাঁ, আউট রেজাল্টটা দেয়। আর অ্যাসাইনমেন্ট অপারেটর উদাহরণ কি, অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে আমাদের যে ইকুয়াল চিহ্ন আছে না, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, হ্যাঁ। অ্যাসাইনমেন্ট অপারেটরে আমরা কি রাখি, যেমন অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে ইকুয়াল টু, তারপর আছে আপনার যে প্লাস ইকুয়াল টু আছে, মাইনাস ইকুয়াল টু, তারপর আছে আপনার মাল্টিপ্লিকেশন ইকুয়াল টু, ডিভিশন ইকুয়াল টু, মডুলার ডিভিশন ইকুয়াল টু। এখানে আমরা যদি যে সে একটা ভেরিয়েবল নেই জেড,
জেড ইকুয়াল টু সামথিং দিলাম, হ্যাঁ 30। এখানে কি হচ্ছে তাহলে, যে ভ্যালুটা, হ্যাঁ 30, এটা কিসের উপর হচ্ছে জেড ভেরিয়েবলে, হ্যাঁ জেড ভেরিয়েবলে অ্যাসাইন করতেছি। হ্যাঁ, এই অ্যাসাইন করতে হয় আপনার যে ইকুয়াল টু চিহ্ন দিয়ে। তাহলে কি আমার এই জেড এর এখন মান হচ্ছে কি আপনার 30। হ্যাঁ, আমরা আগে গত ক্লাসে বলেছি আপনার যে ভেরিয়েবলটা হচ্ছে কি একটা কন্টেইনারের মতো। হ্যাঁ, সেই কন্টেইনারে আপনার আমরা ভ্যালু রাখতে পারি। যেমন এখানে আমরা জেড এ রেখেছি কি 30। হ্যাঁ, এই জেড এর যে ভ্যালুটা আমরা দিয়েছি 30, কিভাবে দিয়েছি? অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করে। হ্যাঁ, এই ইকুয়াল টু হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। হ্যাঁ, এর মাধ্যমে আমরা 30 আমরা এই জেড এর মধ্যে স্টোর করে রাখলাম জেড ভেরিয়েবলে। তো জেডটা ইকো করলে কি করবো? আমরা 30 পাবো। তারপর সে আমরা যদি লিখি, হ্যাঁ একটা ভেরিয়েবল লিখি সে এম, হ্যাঁ আর এই এম সমান দিয়ে দেই, হ্যাঁ ইকুয়াল টু দিয়ে অ্যাসাইনমেন্ট অপারেটর যেটা, এটাকে আমরা এক্স দিয়ে দিলাম। হ্যাঁ, এক্স এর মান আমাদের কত আছে? এক্স এর মান কত আছে? আমরা এক্স এর মান আছে 15, তাই না? এখন আমরা নতুন একটা ভেরিয়েবল নিলাম এম। হ্যাঁ, এম কে আমরা অ্যাসাইন করলাম কি এক্স দিয়ে। হ্যাঁ, এম ইকুয়াল টু এক্স। হ্যাঁ, তাহলে কি এক্স এর যে ভেরিয়েবলটা, সেই ভেরিয়েবলের যেই ভ্যালু আছে সেই ভ্যালু আপনার পেয়ে যাবে, এম পেয়ে যাবে। হ্যাঁ, এটা কি করলাম? আমরা অ্যাসাইন করে দিলাম। হ্যাঁ, এম কে অ্যাসাইন করলাম কি এক্স এর ভ্যালু এক্স দিয়ে। তাহলে এক্স এর ভ্যালু আছে কত? 15। আমরা আগে যাতে করে দিয়েছি লিখেছি, হ্যাঁ অ্যাসাইন করে দিয়েছিলাম। তাহলে কি এখন এম ও পেয়ে যাবে 15। হ্যাঁ, এম এর ভ্যালুও 15 হবে। হ্যাঁ, এখন আমরা যদি করি, হ্যাঁ এমটা দেখি ভেরিয়েবল এম এ কত আছে। এম এ আমরা কি পাবো? যে এক্স এর মান যা ছিল তাই। হ্যাঁ, এক্স এর মধ্যে 15 ছিল, এম আমরা 15 পাবো। আর জেড এ কি পাবো? জেড এ আমরা অ্যাসাইন করে দিয়েছি 30 পাবো। এই যে দেখেন এম এর মান 15, কারণ কি এম কে আমরা এক্স দ্বারা অ্যাসাইন করে দিয়েছি। এক্স এর মান 15, এম এর মান 15। ডলার এম ইকুয়াল টু 15। তারপর আমরা দেখব, হ্যাঁ অ্যাড এন অ্যাসাইনমেন্ট, সাবট্রাক্ট এন অ্যাসাইনমেন্ট, এগুলা দেখব। হ্যাঁ, এই যে সে আমরা যে অ্যাড এন অ্যাসাইনমেন্ট কি, হ্যাঁ প্লাস ইকুয়াল টু, হ্যাঁ আমরা যদি করি, আমরা এটা সংক্ষেপে কাজ করতে পারবো। আমরা যদি লিখি এক্স ইকুয়াল টু, এক্স এর সাথে ওয়াই যোগ করতে হলে কিভাবে লিখতে হয়? হ্যাঁ, এক্স প্লাস ওয়াই, তাই না? ডলার ওয়াই। হ্যাঁ, এইভাবে লিখি। হ্যাঁ, এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারবো এইভাবে, ডলার এক্স প্লাস ইকুয়াল টু, হ্যাঁ ডলার ওয়াই। এভাবে আমরা সংক্ষেপে লিখতে পারবো। হ্যালো, হ্যাঁ আমরা এটা সমান এভাবে লিখতে পারবো। হ্যাঁ, এই সংক্ষেপে এক্স প্লাস ওয়াই লিখলে যে রেজাল্টটা পাবো সেটা আমরা পাবো এক্স প্লাস ইকুয়াল টু ওয়াই লিখলে। এক্স প্লাস ইকুয়াল টু ওয়াই, হ্যাঁ এটার মানে হবে কি? এটার মানে হবে এক্স
ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। এখানে আমরা অ্যাসাইনমেন্ট এবং ইকুয়াল টু চিহ্ন একসাথে ইউজ করেছি, হ্যাঁ, প্লাস চিহ্ন একসাথে ইউজ করেছি, হ্যাঁ। তাহলে আমরা এখানে করি এটা যে এক্স ইকুয়াল টু এক্স প্লাস ইকুয়াল টু ওয়াই। এখন যদি আমরা আউটপুট দেখি, হ্যাঁ, এক্স এর মান, হ্যাঁ, এক্স এর মান আমরা কত দেখবো? এক্স এর নিজের মান আছে কত? 15, হ্যাঁ, এর সাথে যোগ হবে কত? আপনার ওয়াই এর মান, ওয়াই এর মান আছে কত? 10, হ্যাঁ। তাহলে আমাদের এই যে এখানে যে এক্সটা, হ্যাঁ, এটার আমাদের রেজাল্ট হবে কত? 25 হবে, হ্যাঁ, ইকো এক্স। দেখেন 25, আমরা আউটপুটে যাই, হ্যাঁ, 25 হয়ে গেছে, হ্যাঁ। এটা কিভাবে হলো? এটা এই যে আপনারা যে আমরা সংক্ষেপে, হ্যাঁ, এক্স প্লাস ইকুয়াল টু ওয়াই লিখলে কি হবে? এই যে এই স্টেটমেন্টটা, হ্যাঁ, যেমন এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, এটাকে আমরা সংক্ষেপে এভাবে লিখতে পারি, এক্স প্লাস ইকুয়াল টু ওয়াই, হ্যাঁ। এটা কি করতেছে? প্রথমে এক্স এর মানটা নিতেছে, এক্স এর মান কত আমার এখানে? 15, তারপরে ওয়াই এর মান এর সাথে যোগ করতেছে ওয়াই এর মানটা, ওয়াই এর মান কত? 10, হ্যাঁ। টোটাল তাহলে কত আসছে আমাদের এখন পি এর উপর, হ্যাঁ, এক্স এর উপর কত ইয়ে হচ্ছে, ভ্যালু আসতেছে আমাদের 10, 15 আর 10, 25 আসতেছে। এখানে আমাদের এক্স এর মান কত? আমরা 25 হয়ে গেল। এখন আমরা যদি ইয়া করি, এক্স মাইনাস ইকুয়াল টু ওয়াই করি, তাহলে এটার রেজাল্টটা কি হবে? তো এখানে আমরা মাইনাস নিব, মাইনাস, হ্যাঁ, এখানে মাইনাস করব, ইকো এক্স। হ্যাঁ, এখন এক্স এর মান কত হবে কেউ বলতে পারবেন? আউটপুট কত আসবে? হ্যালো, হ্যাঁ, সাধুকা বলতে পারবেন এখানে আউটপুট কত আসবে এক্স এর ভ্যালু? স্যার প্রথমে কি এক্স প্লাস ওয়াই এটা প্রিন্ট হয়েছে, তারপরে এখন এই যে যেটা লাস্ট আছে, হ্যাঁ, এক্স, আচ্ছা আমরা স্যার এটা 25, হ্যাঁ হ্যাঁ না 25 না, হবে, এক্স মাইনাস, হ্যাঁ, এক্স ইকুয়াল টু, মাইনাস ওয়াই, হ্যাঁ, ওয়াই। এক্স এর মান আছে 25 আর ওয়াই এর মান কত আছে? ওয়াই সেটা মান থেকে আছে মাইনাস 10, হবে, ওয়াই মান আছে 10, 15, হ্যাঁ। তাহলে এখানে এক্স এর ভ্যালু কত হবে? 15 স্যার। 15 হবে। আচ্ছা, বাকিটা কি বুঝতে পেরেছেন? হ্যালো, স্যার এখনো আচ্ছা, হ্যাঁ, দেখেন এখানে আমরা যদি প্রথমে যাই, কোডের প্রথমে যাই, প্রথমে এক্স এর মান আমরা কত দিয়েছি? 15 দিয়েছি, তাই না? হ্যাঁ, জি ওয়াই এর মান দিয়েছি কত? 10, 10 হ্যাঁ। এখন যে এখানে একটা ইকো করলাম, হ্যাঁ, এই দুইটা এক্স আর ওয়াই যোগ করে, হ্যাঁ, ইকো করলাম, তাহলে এখানে ভ্যালু হবে কত? 25 হবে, তাই না? হুম। জি এখন এক্স এর মান আর ওয়াই এর মান কিন্তু চেঞ্জ হয়নি, হ্যাঁ, এক্স এর মান 15ই আছে, ওয়াই এর মান 10ই আছে, হ্যাঁ। তারপর আমরা এখানে যে কোড করতেছি এগুলা এখানে আমরা কোনো চেঞ্জ করি নাই, কিন্তু ইয়াতে এখানে এসে আমরা চেঞ্জ করে দিয়েছি। এই যে এখানে দেখেন কি করেছি, এক্স প্লাস ইকুয়াল টু, হ্যাঁ, ওয়াই, হ্যাঁ। তাহলে এটা কি? এটা আপনার সংক্ষেপে এইভাবে লেখা যায়, এটার ইয়া হচ্ছে, ব্যাখ্যা হচ্ছে এরকম, এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, হ্যাঁ, এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই কে এভাবে লেখা যায়। আপনি যদি এক্স প্লাস ইকুয়াল টু ওয়াই লেখেন তাহলে কি করবে? প্রথমে যে বামে যে সংখ্যাটা লিখবেন সেই সংখ্যাটা প্রথমে ডানে নিয়ে আসবে, নিয়ে এসে আপনি যে চিহ্নটা দিবেন সেই চিহ্নটা ওই বামের সংখ্যার সাথে যোগ করবে। দেখেন প্রথমে যে বামের যে সংখ্যাটা, হ্যাঁ, সেটা নিয়ে আসছে, নিয়ে এসে যে যে চিহ্নটা দিয়েছেন যোগ চিহ্ন, প্রথমে এই যে এইটার সাথে আপনি যে ডান পাশে যে সংখ্যাটা আছে সেটা যোগ করেছে, হ্যাঁ। তাহলে কি হচ্ছে, আমার এক্স আছে, এক্স এর মান কত? 15, হ্যাঁ, ওয়াই এর মান কত? 10, হ্যাঁ।
তাহলে 15 সাথে 10 যোগ করবে, যোগ করে এটা রাখবে কোথায়? রাখবে x এর মধ্যে। হ্যাঁ, তাহলে আমার x এর মান চেঞ্জ হয়ে যাচ্ছে না? x এর মান আমার কত হয়ে যাচ্ছে? 25 হয়ে যাচ্ছে। হ্যাঁ, x এর মান কিন্তু 25 হয়ে যাচ্ছে। x তো একটা ভেরিয়েবল, এর মান আপনার চেঞ্জ করতে পারবে। আমরা যে ক্যালকুলেশন করে এর মানটা আমরা চেঞ্জ করে নিচ্ছি। হ্যাঁ, তাহলে x এর মান কত হচ্ছে? এখানে আমাদের 25 হয়ে যাচ্ছে। 25 হয়ে যাচ্ছে কিভাবে? এই যে আমরা যে এখানে লিখছি এটা সংক্ষেপে, এই যে দুইটা অপারেটর একসাথে লিখেছি, প্লাস ইকুয়াল টু। এই প্লাস ইকুয়াল টু করলে কি করে আপনার, যে x প্লাস ইকুয়াল টু y ইকুয়াল টু সমান কি হয়? x প্লাস y। হ্যাঁ, তাহলে x এর মান কত? 15, y এর মান হচ্ছে 10। দুইটা মিলে কোথায় যাবে? দুইটা অ্যাসাইন হবে কোথায়? x এর মধ্যে। হ্যাঁ, তাহলে আমরা x এর মান এখন 25 পাবো। হ্যাঁ, x এর মান আমাদের এখন 25 আছে, আর y এর মান কিন্তু চেঞ্জ হয় না, y এর মান আমাদের 10ই আছে। তারপরে এখানে আমরা আরেকটা ক্যালকুলেশন করেছি, সেটা হচ্ছে x প্লাস ইকুয়াল টু y লিখেছি। হ্যাঁ, x প্লাস ইকুয়াল টু y লিখলে কি হবে? এটার পূর্ণরূপ হবে এরকম, যে x ইকুয়াল টু x মাইনাস y। হ্যাঁ, তাহলে কি হবে? x এর মান আর y, x এর মান থেকে y এর মান বিয়োগ হবে, বিয়োগ হয়ে যা হবে সেটা x এ জমা হবে। হ্যাঁ, x এর মান আমাদের কত আছে? লাস্ট আছে x এর মান আছে 25। হ্যাঁ, আর y এর মান কিন্তু চেঞ্জ হয় না, y এর মান 10ই আছে। তাহলে কি হবে? এখানে 25 থেকে 10 বিয়োগ হবে, বিয়োগ হয়ে এটা জমা হবে কোথায়? x এ। এখন যদি আমরা x টাকেই করি, হ্যাঁ, প্রিন্ট করি, প্রিন্ট করলে কি পাবো আমরা? x এর মান পাবো এখন আমরা 15। হ্যাঁ, দেখেন x এর মান এখন আমরা 15 পেয়েছি। আমাদের একটা স্যার ছিল কলেজে পড়তো, কোচিং এ, তারপর আমরা এটা উনি মাসে বলে হ্যাঁ, আমাদের y এর মান কিন্তু চেঞ্জ হয়নি, y এর মান 10ই আছে, x এর মান এখন 15 আছে। এটা আমরা করতে পারবো, মডিউল ডিভিশন করতে পারবো। তারপর কি করতে পারবো আমরা? আপনার এখন আমরা করি, এটাকে মাল্টিপ্লিকেশন করি। মাল্টিপ্লিকেশন এবং অ্যাসাইনমেন্ট একসাথে, মাল্টিপ্লিকেশন এবং অ্যাসাইনমেন্ট একসাথে করলে কি হবে? এই যে x মাল্টিপ্লিকেশন ইকুয়াল টু y করলে কি হবে? প্রথমে x ইকুয়াল টু x মাল্টিপ্লিকেশন y। হ্যাঁ, তাহলে কি হবে? x এর মান আর y এর মান গুণ করে সেটা জমা রাখবে কোথায়? x এর মধ্যে। 15 আর 15 গুণ হবে। 15 আর কত গুণ হবে? y এর মান 15 আছে আর x এর মান 15। y এর মান তো 15 নাই, y এর মান তো 10। 10 y এর মানটা আচ্ছা, কিন্তু চেঞ্জ হয় নাই। হ্যাঁ, y এর মান চেঞ্জ হয় নাই, আমাদের x এর মানটা আমরা চেঞ্জ করতেছি, বারবার আমরা x এর মানটা চেঞ্জ করতেছি। হ্যাঁ, এখানে আউটপুট কত আসবে? এখানে আমাদের লাস্ট আছে x এর মান। হ্যাঁ, ভ্যালু আছে কত? 15। হ্যাঁ, এই যে এখানে যে 25 ছিল, 25 এর পরে এখানে যে ক্যালকুলেশন হয়েছে, আবার 25 থেকে 10 বিয়োগ হয়েছে, বিয়োগ হয়ে আবার পরে ওটা কোথায় গেছে? x এ জমা হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা x এর মান লাস্ট কত পাচ্ছি? আমরা 15 পাই। হ্যাঁ, এই 15 থেকে আমরা y এর মান 15 এর সাথে গুণ করতেছি। হ্যাঁ, তারপরে এটা আবার গুণ হয়ে স্টোর হবে কোথায়? x এ। হ্যাঁ, গুণ হয়ে স্টোর হবে x এ। এখানে আমরা আউটপুট কত পাবো? এখানে আমরা আউটপুট পাবো 150। হ্যাঁ, x এর মান আমাদের এখানে চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, চেঞ্জ হয়ে 150 হয়ে যাবে। কেন? আমরা এই যে এইটা লিখলাম, হ্যাঁ, স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টটা কি? x মাল্টিপ্লিকেশন ইকুয়াল টু y, তাহলে কি হবে? এটার মানে হচ্ছে এটার পূর্ণরূপ এটা। হ্যাঁ, x ইকুয়াল টু x ইনটু y, x এর মান আছে কত? 15 আর y এর মান হচ্ছে 10। তাহলে কি কত? 150 এটা স্টোর হবে কোথায়? x এ। হ্যাঁ, x এ স্টোর হবে। তাহলে এখানে আমরা x এর মান পাবো 150। হ্যাঁ, দেখেন x এর মান 150 পেয়েছি। তারপর আমরা এই ভাগ দেখবো। হ্যাঁ, ভাগ কিভাবে করতে হয়। এখন আমাদের x এর মান কত আছে? x এর মান আছে 150, তাই না? এখন আমরা এটাকে ভাগ করব। হ্যাঁ, ডিভিশন ইকুয়াল টু x ডিভিশন ইকুয়াল টু, হ্যাঁ, দেই, এটার পূর্ণরূপ হবে কি? x ইকুয়াল টু x ডিভিশন y। হ্যাঁ, তাহলে আমাদের x এর মান লাস্ট কত আছে? 150 আছে। হ্যাঁ, 150। আর y এর মান আছে কত? y এর মান চেঞ্জ হয় না, y এর মান যা ছিল তাই, আমরা y এর মান চেঞ্জ করি নাই। হ্যাঁ, 10। তাহলে এটার রেজাল্ট হবে কত? 15। হ্যাঁ, হ্যাঁ, রেজাল্ট 15 হয়েছে। এই যে লাস্টে যেটা, সেটা হচ্ছে আমরা মডুলার ডিভিশন দিয়ে দেখবো। অ্যাসাইনমেন্ট এবং অপারেশন একসাথে। মডিউল
মডুলো ডিভিশন, এখানে আমাদের লাস্টে এক্স এর মান কত আছে? 15 আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আর ওয়াই এর মান কত আছে? 10ই। হ্যাঁ, তাহলে এটাকে আপনার মডিউল করলে কত হবে? মানে ভাগশেষ, হ্যাঁ, ভাগশেষ কত থাকবে? 5 থাকবে, তাই না? হ্যাঁ, দেখেন এই যে 5। এখন আমাদের লেটেস্ট যে এক্স এর মান কত আছে? 5 আছে। তাহলে আমরা কিভাবে দেখলাম কিভাবে ভেরিয়েবলের মানগুলো চেঞ্জ হয়, কিভাবে ক্যালকুলেশন করে আমরা ভেরিয়েবল মানগুলো চেঞ্জ করতে পারি, অ্যাসাইনমেন্ট করতে পারি। হ্যাঁ, অ্যাসাইনমেন্টের সাথে একসাথে আমরা দুইটা অপারেটর ইউজ করেছি, অ্যাসাইনমেন্ট এবং প্লাস অপারেটর, তারপরে অ্যাসাইনমেন্ট মাইনাস অপারেটর, অ্যাসাইনমেন্ট মাল্টিপ্লিকেশন অপারেটর। হ্যাঁ, তারপরে যে ডিভিশন অপারেটরের সাথে অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করেছি, মডুলার ডিভিশনের অপারেটরের সাথে অ্যাসাইনমেন্ট ইউজ করেছি। হ্যাঁ, এটার যে সংক্ষিপ্ত রূপ, এটা হচ্ছে পূর্ণরূপ। হ্যাঁ, এটা আপনারা মনে রাখবেন। এই গেল আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। এরপর কি অপারেটর আছে? এরপর আছে আমাদের কম্প্যারিজন অপারেটর। হ্যাঁ, আমাদেরকে ভেরিয়েবল, দুইটা ভেরিয়েবল নিয়ে কম্প্যারিজন করতে হয়। হ্যাঁ, কম্প্যারিজন করে কোনটা ছোট কোনটা বড় এগুলা করে তারপরে এগুলার উপর আমাদের ডিসিশন নিতে হয়। প্রোগ্রামিং এর ক্ষেত্রে এগুলো প্রয়োজন হয়। আচ্ছা, এই পর্যন্ত যতটুকু হলো, এগুলা কি সবাই বুঝেছেন না? কারো সমস্যা আছে? সমস্যা থাকলে বলেন। আর যে এই এই যে হ্যাঁ, এই যে পিএইচপি দেখেন, আমাদের কিন্তু আমরা যে একটা ভেরিয়েবলের মধ্যে একটা ভ্যালু অ্যাসাইন করে দেই, সে কিন্তু সেটার টাইপটা সে অটোমেটিক সে বুঝে নিচ্ছে। যেমন আমরা এখানে 10 দিয়েছি, এটা কি ইন্টিজার টাইপ। এখন আপনার যে যদি দেন বারডাম এক্স দেন, সে দেখাবে কি এটা ইন্টিজার 10। হ্যাঁ, তারপরে আমরা দেখেছি যে ওয়াই অ্যাসাইন করেছি কি, যে আপনার স্ট্রিং টাইপ দিয়েছি, স্ট্রিং টাইপ দিয়ে ওয়াই লিখেছি, সে অটোমেটিক স্ট্রিং নিয়ে নিয়েছে। হ্যাঁ, এই স্ট্রিং টাইপ নিয়ে নিয়েছে। আর যে আমরা সি ল্যাঙ্গুয়েজের মধ্যে কি করতে হয়, সি ল্যাঙ্গুয়েজে কিন্তু এরকম না। সি ল্যাঙ্গুয়েজে আপনাদেরকে লিখে দিতে হবে যে ইন্টিজারতে আইএনটি ইন্টিজার প্রথম লিখে সে এ। টাইপ হ্যাঁ, বলে দিতে হবে। এইভাবে বলে দিতে হবে। হ্যাঁ, ডেটা টাইপটা বলে দিতে হয়। কিন্তু আমাদের পিএসপি টা হচ্ছে লুজ টাইপ। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ, সেই জন্য এখানে আপনার বলে দিতে হয় না, সে নিজে নিজেই ডিটেক্ট করে নিতে পারে। হ্যাঁ, আমরা যদি যদি সিতে লিখতে হতো যে হ্যাঁ ক্যারেক্টার, ক্যারেক্টার লিখে দিতে হবে, ক্যারেক্টার বি। হ্যাঁ, বিটাকে আমরা ধরেন রাখবো, বিভিন্ন ক্যারেক্টার টাইপ ডাটা রাখবো, সেক্ষেত্রে বলে দিতে হতো। সি এ কিন্তু এখানে আপনার পিএসপি তে এগুলা বলে দিতে হয় না, পিএসপি সে নিজে নিজেই বুঝে নেয়। আচ্ছা, এখানে আমরা যে কম্পারিজনের ব্যাপারটা দেখতেছিলাম। হ্যাঁ, কম্পারিজন যে অনেকে হয়তো বুঝে নাই, দু একজন বুঝেছে। সেটা হচ্ছে এখানে আমরা কি করেছি, প্রথমে যে ডাবল ইকুয়াল টু দিয়ে একটা করেছি, আর যে ট্রিপল ইকুয়াল টু দিয়ে করেছি। ডাবল ইকুয়াল টু দিলে কি করে আপনার, যে এখানে আমরা কি এক্স আর ওয়াই, হ্যাঁ, দুইটার ভ্যালু কম্পেয়ার করে দেখবে সমান কিনা। হ্যাঁ, এক্স এর ভ্যালু কত এখানে 10। হ্যাঁ, ওয়াই এর ভ্যালু কিন্তু 10। হ্যাঁ, তাহলে এখানে কি করবে, 2 আসবে। হ্যাঁ, মানে দুইটা সমান। হ্যাঁ, সমান হলে 2 রেজাল্ট দিবে। আর যেটা আইডেন্টিক্যালি কি করে, সে শুধু ভ্যালু দেখে না, সে ডাটা টাইপও দেখে। হ্যাঁ, এক্স এর ডাটা টাইপ কি, এক্স এর ভ্যালু কত 10। হ্যাঁ, ওয়াই এর ভ্যালু 10, কিন্তু এক্স এর ডাটা টাইপ কি ইন্টিজার, ওয়াই এর ডাটা টাইপ কিন্তু ইন্টিজার না। ওই দেখেন আমরা ওয়াই কি করছি, একটা ইনভার্টেড কমার ভিতরে রেখেছি। হ্যাঁ, তাহলে এটা ডাটা টাইপ চেঞ্জ হয়ে কি হয়ে গেছে, স্ট্রিং হয়ে গেছে। এখন সে দুইটা তো দুই ডাটা টাইপ, ভ্যালু এক হলেও যদি ডাটা টাইপ ভিন্ন হয়, সেক্ষেত্রে যে ট্রিপল ইকুয়াল টুর ক্ষেত্রে ফলস আসবে। হ্যাঁ, ট্রিপল ইকুয়াল টুর ক্ষেত্রে 2 আসবে যদি দুইটা ডাটা টাইপ এক হয়। হ্যাঁ, এবার বুঝতে পেরেছেন? এখানে আমরা আরেকটু বোঝার জন্য এখানে আমরা আর দুইটা বারডাম দেই। বারডাম বারডাম আমরা ওয়াই দেই। এখানে যে কনসেপচুয়াল ব্যাপারগুলো, এগুলা খুব খেয়াল করবেন, পরবর্তীতে কাজে লাগবে। এখন যদি কনসেপ্টটা ক্লিয়ার না হয়, পরবর্তীতে কোডিং করতে অনেক সমস্যা হবে। বারডাম ওয়াই। এখানে দেখেন এক্স এর বারডাম করলে কি হবে, ডাটা টাইপ আসবে আপনার ইন্টিজার। হ্যাঁ, ওয়াই কে বারডাম করলে ডাটা টাইপ আসবে কি স্ট্রিং। হ্যাঁ, এই দুইটা যে ভ্যালু সমান হলেও, হ্যাঁ, দুইটা তো ভিন্ন ডাটা টাইপের, সেজন্য কি করবে আপনার, এই যে প্রথমটার ক্ষেত্রে এটা 2 আসবে। হ্যাঁ, দ্বিতীয়টার ক্ষেত্রে 2 আসবে না, কারণ দ্বিতীয়টা আপনার ডাটা টাইপ নিয়েও চেক করে। হ্যাঁ, আমরা আউটপুট দেখি। হ্যাঁ, দেখেন এই যে প্রথমটা আসছে কি ইন্টিজার 10। হ্যাঁ, পরেরটা আসছে কি স্ট্রিং। হ্যাঁ, স্ট্রিং 10। হ্যাঁ,
স্ট্রিং 10। সেই জন্য আমাদের যে প্রথমটা কি বুলিয়ান ট্রু হয়েছে আর পরেরটা বুলিয়ান ফলস হয়েছে। হ্যাঁ, এবার কি আপনারা বুঝতে পেরেছেন? হ্যাঁ, এই যে প্রথমটা যে ডাবল ইকুয়াল টু দিলে কি করে, শুধু সে ভ্যালু গুলা চেক করে, হ্যাঁ ভ্যালু গুলা সমান সেজন্য সে ট্রু দিয়েছে। আর যে ট্রিপল ইকুয়াল টু দিলে আইডেন্টিক্যাল, সে ডাটা টাইপও চেক করে, ডাটা টাইপ তো সমান না, একটা হচ্ছে ইন্টিজার একটা হচ্ছে স্ট্রিং, সেজন্য সে ফলস এসেছে। এখন আমরা যদি এটাকে স্ট্রিং করে দেই, হ্যাঁ ইন্টিজার করে দেই, হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু সে আমার দুইটাই ট্রু আসবে। হ্যাঁ, এটাও ট্রু আসবে, এটাও ট্রু আসবে। দেখেন দুইটাই ট্রু আসছে। হ্যাঁ দুইটাই, কারণ দুইটার হচ্ছে ভ্যালু সমান, হ্যাঁ ভ্যালু সমান এবং ডাটা টাইপও সমান, হ্যাঁ সেজন্য দুইটাই ট্রু আসছে। হ্যাঁ রাশেদুজ্জামান, এবার কি বুঝতে পেরেছেন? হ্যালো। জি স্যার। আচ্ছা, আমরা পরবর্তী ইয়াতে যাই, টপিকসে যাই। এরপর আমরা কি করব, ট্রিপল ইকুয়াল ইয়া দেখবো। হ্যাঁ, নট ইকুয়াল টু আরেক ভাবে দেওয়া যায়, হ্যাঁ এই যে গ্রেটার লেস দেন গ্রেটার দেন এভাবে করা যায়। লেস দেন গ্রেটার দেন এভাবে নট ইকুয়াল টু চেকিং করা যায়। এটাও ফলস আসবে, তাই না? আচ্ছা, এই ক্ষেত্রে এটা তো আমরা দুইটা এখন দিয়েছি, দুইটা ইন্টিজার, হ্যাঁ দুইটা তাহলে এটা কি ট্রু হবে, তাই না? এই যে এটা ট্রু হবে। তারপর আমাদের যেটা আছে নট ইকুয়াল টু এর মধ্যে ডাবল, হ্যাঁ ডাবল ইকুয়াল টু চিহ্ন দেওয়া। এটা হচ্ছে নট ইকুয়াল টু নট ডাবল ইকুয়াল। এটা কি করবে, এটা একই সাথে ভ্যালুর সাথে ডাটা টাইপটাও চেক করবে। হ্যাঁ, ভ্যালুর সাথে ডাটা টাইপ চেক করলে কি করবে, এটা রেজাল্ট কি আসবে, এক্স নট ইকুয়াল টু ডাটা টাইপ ওয়াই। হ্যাঁ, এটা কি দুইটা আসলে সমান না, হ্যাঁ দুইটা সমান কিন্তু সে বলতেছে সমান না, তাহলে এটা কি হবে, ফলস আসবে রেজাল্ট। এটার রেজাল্টও ফলস আসবে। এটা ট্রু আমার হবে। সাথে খুব সমস্যা হচ্ছে তো স্যার, বারবার কারেন্ট হচ্ছে আর ডিসকানেক্ট হচ্ছে, বুঝছেন স্যার? আচ্ছা, স্যার ফোন দিছিল তো আমার কাছে, এর জন্য বললাম। হ্যাঁ তারপর যেটা আছে সেটা হচ্ছে কি, আমরা এখন এই যে এটা ডাটা টাইপ চেক করে, ডাটা টাইপ কিভাবে চেক করে এটা আমরা দেখবো। সে আমরা যদি এটা করি, হ্যাঁ ওয়াইটা যদি স্ট্রিং করে দেই, হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু ট্রু হবে। হ্যাঁ, সেক্ষেত্রে যে এটা হ্যাঁ নট ডাবল ইকুয়াল টু, সে কি করবে, দুটি এক্স এর মান দুইটা সমান কিন্তু কি এক্স এর ডাটা টাইপ সমান না, সেক্ষেত্রে কি করবে, এটা ট্রু আসবে। হ্যাঁ, মানে এই কন্ডিশন ফুলফিল করবে। দেখেন লাস্টেরটা ট্রু আসছে, কারণ কি সে আপনার এই যে এটা, হ্যাঁ সে ডাটা টাইপটাও চেক করে। ডাটা টাইপ আমরা কি করেছি, দুইটা ভিন্ন করে দিয়েছি, প্রথমটা ইন্টিজার, দ্বিতীয়টা হচ্ছে কি, দ্বিতীয়টা হচ্ছে স্ট্রিং। হ্যাঁ, সেজন্য কি করতেছে, দুইটা ভিন্ন, হ্যাঁ সেটা দুইটা ইকুয়াল টু না। হ্যাঁ, তাহলে কি হয়, দুইটা তো আসলে ইকুয়াল টু না, হ্যাঁ দুইটা ভিন্নই, সেজন্য এটা ট্রু আসতেছে। হ্যাঁ, ডাটা টাইপ যদি আমরা চেঞ্জ করে দিই, আর যদি ডাটা টাইপও এক থাকে, হ্যাঁ ভ্যালুও যদি এক থাকে, হ্যাঁ তাহলে কি হবে, এটা ফলস হবে। হ্যাঁ, দুইটা তো সমান কিন্তু আমরা এখানে বলতেছি সমান না, তাহলে কি হবে, এটার আউটপুট আসবে ফলস। তে আমরা এখানে আবার আরো দুইটা ভেরিয়েবল নেই, এক্স ওয়াই দিয়ে তো দেখলাম, এবার অন্য ভেরিয়েবল নেই। সে এর মান নেই 25 আর বি এর মান নেই 19। এবার আমরা টেস্ট করি, বাকি যে অপারেটর গুলো আছে সেটা এবি এর উপর আমরা টেস্ট করব।
কি কি আছে আমাদের? গ্রেটার দেন আছে, লেস দেন আছে, গ্রেটার দেন আছে, গ্রেটার দেন ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু। হ্যাঁ, এ লেস দেন বি, এটার আউটপুট কি হবে? হ্যাঁ ফলস হবে হ্যাঁ স্যার ফলস এটা আসবে। ফলস হবে স্যার। হ্যাঁ ফলস আসবে, বুলিয়ান। কারণ কি আমাদের এ এর ভ্যালু এ বড়, বি ছোট। হ্যাঁ আমরা, স্যার এর ভ্যালু বি এর থেকে বেশি। হ্যাঁ তাহলে এটা ফলস আসবে। ফলস আসবে। এরপর আমরা যদি ইয়া নেই, গ্রেটার দেন নেই, এ গ্রেটার দেন বি, তাহলে এটা কি হবে? ট্রু হবে ট্রু স্যার। হবে। ট্রু হবে। হ্যাঁ সবাই বুঝতে পেরেছেন? এখানে এর মানটা বড় আছে বি এর, সেজন্য এটা ট্রু। তারপর আমাদের কি আছে? গ্রেটার দেন ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু। গ্রেটার দেন ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু আছে, আর আছে কি? লেস দেন ইকুয়াল টু। এটা কি হবে? এ কি গ্রেটার দেন ইকুয়াল টু, এ ইয়ার চেয়ে, বি এর চেয়ে বড় অথবা সমান? জি স্যার। এটা কি এটা ট্রু ট্রু, হবে? ঠিক আছে। হ্যাঁ। আর এটা ফলস। ফলস। হ্যাঁ জি স্যার। এরপর আছে কি আমাদের? ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট, হ্যাঁ অপারেটর। ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর। হ্যাঁ, ইনক্রিমেন্ট অপারেটর কি করবে? এক ইয়া করে বৃদ্ধি করে দিবে, আর ডিক্রিমেন্টে কি করবে? কমে দিবে। হ্যাঁ, আর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আবার দুই প্রকার, একটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট আর একটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। প্রি ডিক্রিমেন্ট, পোস্ট ডিক্রিমেন্ট। হ্যাঁ, এটার আমরা দেখবো। সে আপনার ধরেন, হ্যাঁ প্লাস প্লাস এক্স, $x। হ্যাঁ, এটা হচ্ছে কি আমাদের প্রি ইনক্রিমেন্ট। হ্যাঁ, আমরা ভেরিয়েবলের আগে সাইনটা দিয়েছি। হ্যাঁ, ইনক্রিমেন্ট করতে হয় প্লাস প্লাস দিয়ে, আর ডিক্রিমেন্ট করতে হয় কি? মাইনাস মাইনাস দিয়ে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্রি ইনক্রিমেন্ট। স্যার এখানে যদি ওই নামটা লিখে দিলে ভালো হয়। হ্যাঁ লিখে দিচ্ছি। স্যার আগের গুলো একটু যদি লিখে দিতেন তাহলে সেক্ষেত্রে ভালো হতো, যেগুলো অজানা। এটা এই যে গ্রেটার দেন, লেস দেন। ডাবল ইকুয়াল, ট্রিপল ইকুয়াল, এই দুইটা। হ্যাঁ হ্যাঁ নট ইকুয়াল। আচ্ছা, এটাকে বলা হয় আপনার ইকুয়াল। ইকুয়াল, এটা হচ্ছে আইডেন্টিক্যাল। আইডেন্টিক্যাল, এটা হচ্ছে নট ইকুয়াল। নট ইকুয়াল, এটাও নট ইকুয়াল। এটা হচ্ছে আপনার ইসে নট আইডেন্টিক্যাল। নট নট আইডেন্টিক্যাল। এটা কি? লেস দেন। লেস দেন, গ্রেটার দেন। এটা কি? এটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল।
গ্রেটার দেন অর ইকুয়াল, আর এটা হচ্ছে লেস দেন অর ইকুয়াল পরেরটা। আর এটা হচ্ছে কি প্রি ইনক্রিমেন্ট। পোস্ট ইনক্রিমেন্ট করতে হয় কি, প্রথমে আপনার ভেরিয়েবলটা লিখতে হয়, হ্যাঁ, তারপরে দুইটা প্লাস চিহ্ন, এটা হচ্ছে কি পোস্ট ইনক্রিমেন্ট। পোস্ট ইনক্রিমেন্ট। তারপরে এরকম আছে ডিক্রিমেন্ট আছে, প্রি ডিক্রিমেন্ট আর পোস্ট ডিক্রিমেন্ট। মাইনাস মাইনাস দিয়ে আপনার প্রি ডিক্রিমেন্ট করা হয়। প্রি ডিক্রিমেন্ট মাইনাস এটা হচ্ছে পোস্ট ডিক্রিমেন্ট। পোস্ট ডিক্রিমেন্ট এগুলার আমরা উদাহরণ দিয়ে হ্যাঁ দেখবো। তা আমরা এখন একটা ব্রেক নিব। অপারেটরটা অপারেন্ডের আগে বসবে না পরে বসবে এর উপর ভিত্তি করে দুই প্রকার, আগে বসলে হয় প্রি আর পরে বসলে হয় পোস্ট। হ্যাঁ, তাহলে কি হচ্ছে আমাদের প্রি ইনক্রিমেন্ট, পোস্ট ইনক্রিমেন্ট, প্রি ডিক্রিমেন্ট, পোস্ট ডিক্রিমেন্ট। হ্যাঁ, আমরা একটা উদাহরণ দেখব। আমরা ভেরিয়েবল নেই পি, হ্যাঁ, পি এর মান দেই 10 আর কিউ নেই, কিউ এর মান দেই 15। এই দুইটা ভেরিয়েবলে আমরা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দেখব। ইকো প্রি ইনক্রিমেন্ট করি প্লাস প্লাস ডলার পি, সেক্ষেত্রে আউটপুট কি আসবে? আউটপুট কত আপনি কি বলতে পারবেন? স্যার 10। এটা প্রি ইনক্রিমেন্ট করেছি, হ্যাঁ, মানে ইনক্রিমেন্ট করলে এক বাড়বে। হ্যাঁ, প্রি ইনক্রিমেন্ট করেছি তাহলে কি হবে, এটা 11 হয়ে যাবে, 10 এর সাথে 1 যোগ হয়ে যাবে। হ্যাঁ, এটার আউটপুট হবে 11। তারপর আমরা যদি এখন শুধু শুধু পি কে ইয়া করি, প্রিন্ট করি, হ্যাঁ, সেক্ষেত্রে কি আসবে আউটপুট? এক্ষেত্রেও 11 হবে। হ্যাঁ 11 আসবে। হ্যাঁ, কারণ আপনার যে পি এর ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ, একবারে চেঞ্জ হয়ে গেছে। এখানে আউটপুট কত আসবে? 11 আসবে। এবার আমরা পোস্ট ইনক্রিমেন্টের ইয়া দেখব উদাহরণ। হ্যাঁ, পোস্ট ইনক্রিমেন্ট কি করে, প্রথমে থাকে আপনার এটা প্রথমে কি থাকে, ভেরিয়েবলটা থাকবে ডলার হ্যাঁ, পি ডাবল প্লাস ধরেন কিউ নিলাম, হ্যাঁ, কিউ এর মান কত আছে? 15 আছে। হ্যাঁ, এটাকে আমরা পোস্ট ইনক্রিমেন্ট করব। তা এটা আউটপুট কি হবে? সে কিন্তু যে পোস্ট ইনক্রিমেন্টটা প্রথমে যে আপনার যে লিখলেন না, সাইনটা দিলেন প্লাস প্লাস, প্রথমেই কিন্তু পারবে না, এর পরবর্তী ধাপে পারবে। প্রথমে আমার 10 থাকবে। হ্যাঁ, এর পরবর্তীতে আমি যখন আবার এটাকে ইয়া করব, হ্যাঁ, প্রিন্ট করব, ইকো কিউ, এবার এর মান হয়ে যাবে 11 ইয়া হয়ে যাবে 15। আচ্ছা, মান তো 15 ছিল। হ্যাঁ, প্রথমে থাকবে 15 থাকবে, এরপরে ইয়া ভ্যালু হয়ে যাবে 16। স্যার প্রথমে বাড়বে না কেন? পোস্ট ইনক্রিমেন্টে পরে, হ্যাঁ, একদম পরে বাড়ে। আমরা আউটপুট দেখি।
প্রি ইনক্রিমেন্টের সাথে সাথে বেড়ে যায়। হ্যাঁ, দেখেন যে প্রি ইনক্রিমেন্ট প্রথমে মাইনাস প্লাস প্লাস দিলাম, হ্যাঁ, ডলারে পি, সে 10 থেকে 11 হয়ে গেছে। এরপরে ওই যে আপনার পি এর মান কত, ওই 11ই। হ্যাঁ, আর যেটা পোস্টটা কি প্রথমে যে আপনার দিলাম, হ্যাঁ, ডলার কিউ এর পরে প্লাস প্লাস, সে প্রথমে বাড়বে না, হ্যাঁ, এক ধাপ পরে বাড়বে। এই দেখেন পরে 16 হয়ে গেছে। পোস্টটা হয় একটু পরে হয়। ডিক্রিমেন্টটাও একই রকম। আমরা যদি ডিক্রিমেন্ট করতে চাই, হ্যাঁ, প্রথমে এটা কি মাইনাস মাইনাস নেব, মাইনাস মাইনাস পি। পি এর বর্তমান মান কত, 11। হ্যাঁ, তাহলে এটা কি হয়ে যাবে, প্রথমে এটা 10 হয়ে যাবে, 10 হয়ে যাবে। এরপরে পি এর মান কত থাকবে, 10ই থাকবে। এটা হচ্ছে প্রি ডিক্রিমেন্ট। হ্যাঁ, আর পোস্ট ডিক্রিমেন্টে যদি আমরা যাই, পোস্ট ডিক্রিমেন্ট, হ্যাঁ, কিউ এর বর্তমান মান কত আছে, কিউ এর বর্তমান মান আছে 16। হ্যাঁ, সে পোস্ট ডিক্রিমেন্ট প্রথমে 16ই থাকবে, 16ই থাকবে। এর পরবর্তী ধাপে কত আসবে, 15 হবে। হ্যাঁ, যে প্রি ইনক্রিমেন্ট, হ্যাঁ, প্রি ইনক্রিমেন্ট, পোস্ট ইনক্রিমেন্ট, প্রি ডিক্রিমেন্ট, প্রি পোস্ট ডিক্রিমেন্ট, হ্যাঁ, এই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন? জি স্যার। প্রিতে করে কি আপনার যখন এটা সাইনটা দেওয়া হয় সাথে সাথে সে বেড়ে যায়। হ্যাঁ, আগে বাড়ে, হ্যাঁ, আর এটা পোস্টটা করে কি একদম পরে বাড়ে। তো আমরা কি দেখলাম, এরিথমেটিক অপারেশন অপারেটর দেখলাম, অ্যাসাইনমেন্ট অপারেটর দেখলাম, হ্যাঁ, কম্পারিজন অপারেটর দেখলাম না, কম্পারিজনও দেখেছি। তারপরে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দেখলাম। এরপর আমরা লজিক্যাল দেখব। হ্যাঁ, আর আরেকটা নতুনই আছে যেটা পিএসপি 7 এ যুক্ত হয়েছে। হ্যাঁ, পিএসপি 7 এ আপনার একটা নতুন অপারেটর যুক্ত হয়েছে, হ্যাঁ, সেটা হচ্ছে স্পেসশিপ অপারেটর। হ্যাঁ, এটা পিএসপি 5 এ ছিল না। স্পেসশিপ নালকোলেস অপারেটর, অপারেটরের কথা বলছেন? জি, নালকোলেস অপারেটরের কথা বলছেন? স্পেসশিপ। নালকোলেসে তো অপারেটর পিএসসি 7 এ এটা হচ্ছে। হ্যাঁ, পিএসপি 7 এ আপনার স্পেসশিপটা অ্যাড হয়েছে। এই যে ডবল ডবল হ্যাঁ, প্রশ্নবোধক, এটা হচ্ছে নালকোলেস অপারেটর। স্পেসশিপটা আপনার, হ্যাঁ, ওটা আছে, স্পেসশিপ আছে, আমি স্পেসশিপ নিয়ে আলোচনা করতেছি। স্পেসশিপটা হচ্ছে লেস দেন, হ্যাঁ, ইকুয়াল টু, তারপরে হচ্ছে গ্রেটার দেন। এই অপারেটর এটা হচ্ছে আপনার পিএসপি 7 এর জন্য নতুন, নিউ ইন পিএসপি 7। এটা পিএসপি 5 এ এটা পাবেন না। এটার কাজ কিভাবে করে, সে এখানে অন্যগুলোতে আমরা কি দেখেছি, হয় ট্রু হয় অথবা ফলস হয়। হ্যাঁ, ট্রু মানে কি 1 আর ফলস মানে 0। হ্যাঁ, কিন্তু এখানে সে তিনটা নিয়ে কাজ করে। হ্যাঁ, -1, 0 আর 1। হ্যাঁ, এই তিনটা নিয়ে কাজ করে। তো এটা কি হবে, -1 হবে, 0 হবে। হ্যাঁ, দুইটা যদি আপনার অপারেটর যদি সমান হয়, হ্যাঁ, সেখানে কি করবে, আউটপুট দিবে 0। হ্যাঁ, যদি আপনার বোথ, স্পেসিফিক অপারেটর রিটার্ন 0 if both operands are equal। হ্যাঁ,
এক্স এবং ওয়াই দুইটা যদি সমান হয় তাহলে কি সে রিটার্ন করবে 0। হ্যাঁ, আর 1 রিটার্ন করবে যদি আপনার লেফটে যেই ভেরিয়েবলটা আছে এটা আছে অপারেন্ডটা আছে, হ্যাঁ, সেটা যদি বড় হয় তাহলে 1 করবে। হ্যাঁ, 1 রিটার্ন করবে ইফ 1, হ্যাঁ, 1 ইফ দ্য লেফট ইজ গ্রেটার দেন, হ্যাঁ, লেফট সাইডের টা যদি আপনার বড় হয়। হ্যাঁ, আর -1 করবে কখন, যদি রাইট এরটা বড় হয়। হ্যাঁ, রাইট সাইডে যেটা যদি বড় হয় তাহলে আপনার করবে কোনটা, হ্যাঁ, তাহলে -1 আউট রিটার্ন করবে। তে আমরা দুইটা নেই, হ্যাঁ, ভেরিয়েবল নেই, m25 n 30। হ্যাঁ, দুইটা ভেরিয়েবল নিলাম। এখন এই দুইটা ভেরিয়েবলের উপর আমরা অ্যাপ্লাই করি, স্পেসিফ অ্যাপ্লাই করি। যদি ইকো $m স্পেসশিপ $n, এটা কি রিটার্ন করবে, আউটপুট কি আসবে, এটা কি আমাদের দ্বিতীয় যেইটা, হ্যাঁ, ভেরিয়েবলটা সেটা বড়, হ্যাঁ, প্রথমটা ছোট, হ্যাঁ, রাইট সাইডেরটা বড়, তাহলে এটা আউটপুট কি আসবে, -1 আসবে। হ্যাঁ, এটার আউটপুট হবে -1। এখানে ও তিনটা আউটপুট রেজাল্ট করতে পারে, রিটার্ন করতে পারে, 0 করতে পারে, 0 করবে যদি দুইটা ভেরিয়েবলের, হ্যাঁ, মান যদি সমান হয়, ভ্যালু সমান হয়। আর 1 রিটার্ন করবে তখন যখন আপনার লেফট সাইডের যে ভেরিয়েবলটা আছে সেটা যদি বড় হয়। -1 রিটার্ন করবে কখন, যখন আপনার রাইট সাইডের ভেরিয়েবলটা বড়। হ্যাঁ, এখানে আমাদের কি রাইট সাইডের ভেরিয়েবলটা বড়, যেমন n এর মান কত, 30, হ্যাঁ, m এর মান হচ্ছে 25, তাহলে কি হবে, এখানে আউটপুট হবে -1। দেখেন আউটপুট -1 আসছে। তারপর আমরা যদি ইকো 1 1 এর সাথে 1 এর কম্পারিজন করি, হ্যাঁ, 1, এটার আউটপুট কি আসবে, আউটপুট কি আসবে, 0 হবে স্যার। হ্যাঁ, 0, কারণ এটার দুইটার মানই সমান। হ্যাঁ, দুইটার মান সমান হলে সে আউটপুট দিবে 0। এবার আমরা নিব ইকো n স্পেসশিপ m, এবার আউটপুট কি আসবে, 1 আসবে স্যার। সূত্র দেখেন, সূত্রের উপরে লেখা আছে 1 আসবে, কারণ কি আপনার লেফট সাইডের যে এটা, হ্যাঁ, ভেরিয়েবলটার তার ভ্যালু বেশি, তাই না, লেফট সাইডে কি জি। আছে আমার n, হ্যাঁ, n এর কত 30, আর রাইট সাইড আছে m টা ছোট, m এর কত 25, তাহলে এখানে আউটপুট হবে কত
1 হবে। দেখেন এই যে -1 তারপরে যে 0, হ্যাঁ দুইটা সমান দিয়েছি, আর এটা কি লেফট সাইডেরটা বড় দিয়েছি, সেই জন্য 1 আসছে। এটা হচ্ছে স্পেসশিপ অপারেটর। হ্যাঁ, স্পেসশিপ অপারেটর আমরা যদি ইয়া করতে চাই, এটা টেস্ট করতে চাই, হ্যাঁ, যে আমরা গতদিন আপনাদেরকে দেখাইছি কি যে একটা ইয়া দেখে স্যান্ডবক্স দেখেছিলাম না? হ্যাঁ, পিএইচপি স্যান্ডবক্স। পিএইচপি স্যান্ডবক্সে গেলে আমাদের পিসিতে শুধু পিএইচপি 7টা ইনস্টল করা, 5 তো করা নাই, তাই না? এখান থেকে আমরা দুইটাই ইয়া করতে পারবো। হ্যাঁ, এই যে আমাদের পিএইচপি এটা কত আছে, 7.4.7 আছে। এখানে যদি আমরা ইয়া দেই, কোড লিখি, এই যে স্পেসশিপের কোড লিখলাম, ইকো 1 স্পেসশিপ 1, হ্যাঁ, এটা রেজাল্ট আসবে কি আসবে, 0 আসবে। হ্যাঁ, আমরা এক্সিকিউট করি, হ্যাঁ দেখেন এই যে রেজাল্ট 0 আসছে। হ্যাঁ, এখন এই একই কোড আমরা যদি পিএইচপি ইয়াতে নেই, হ্যাঁ 5 এ দিয়ে রান করি, হ্যাঁ তাহলে কিন্তু এটা আসবে না, কারণ 5 এ এই অপারেটরটা নেই। দেখেন এই যে সে এরর ধরতেছে, হ্যাঁ, কারণ 5 এ এই যে আপনার স্পেসশিপ অপারেটরটা নেই, সে 5 চিনবে না, হ্যাঁ, ভার্সন 7টা চিনবে, 7 এটা ইনক্লুড করা হয়েছে। আমাদের স্পেসশিপ অপারেটর গেল, এরপর আমরা লজিক্যাল অপারেটর নিয়ে আলোচনা করব। হ্যাঁ, লজিক্যাল অপারেটর কি কি আছে? পিএইচপি লজিক্যাল অপারেটর, হ্যাঁ, লজিক্যাল অপারেটরে কি কি আছে? আমরা যে ইয়া করি এন্ড, অর, এগুলা হচ্ছে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর গুলো আমরা দেখবো। লজিক্যাল অপারেটরের মধ্যে আছে এন্ড আছে। এর উদাহরণ কি? এর উদাহরণ হচ্ছে ধরেন এক্স, হ্যাঁ, এন্ড ওয়াই, দুইটা ভেরিয়েবলের মধ্যে এন্ড করবে, হ্যাঁ, এন্ড করে এর আউটপুট রেজাল্ট কি হবে? হ্যাঁ, রেজাল্ট এন্ড এর ক্ষেত্রে তখনই ট্রু হবে যখন দুইটাই ট্রু, এক্স ও ট্রু ওয়াই ও ট্রু। ট্রু ইফ both x and y true. are true. বুঝতে পেরেছেন যে এখানে যে এন্ড অপারেটরটা, হ্যাঁ, আমরা যদি দুইটা ইয়া নেই, ভেরিয়েবল নেই এক্স এবং ওয়াই, হ্যাঁ, এই দুইটার মধ্যে যদি এন্ড করি, হ্যাঁ, এইটার এই পুরো স্টেটমেন্টটার আউটপুট ট্রু আসবে তখনই যখনই আপনার এক্স এবং ওয়াই দুইটাই ট্রু হবে। হ্যাঁ, তারপর আছে কি আমাদের অর আছে। অরে কিভাবে, অরটা কিভাবে লেখা হয়? সে এক্স অর ওয়াই, এটা ট্রু হবে যে কোনো একটা ট্রু হলেই, হ্যাঁ, অরের ক্ষেত্রে যে কোনো একটা ট্রু হলে হয়। ট্রু
ইফ আইদার ট্রু, হ্যাঁ, যে কোনো একটা যদি হয় ট্রু হয়, আইদার এক্স অর ওয়াই ইজ ট্রু। এই লজিক্যাল অপারেটর গুলো আমরা বিভিন্ন কন্ডিশনের ক্ষেত্রে ইউজ করি, হ্যাঁ। এন্ডটা হবে ইসের ক্ষেত্রে যে দুইটা ইয়া নেই আমরা, হ্যাঁ, কন্ডিশন, এই কন্ডিশনের মধ্যে যদি এন্ড করে দেই তাহলে কি হবে, দুইটাকেই আপনাকে ট্রু হতে হবে, দুইটা ট্রু হলে রেজাল্টটা ট্রু আসবে। আর অর এর ক্ষেত্রে যে কোনো একটা ট্রু হলেই রেজাল্ট ট্রু আসবে। তারপর আছে এক্স অর, এক্স এর যে অপারেটর সেটার কাজ হচ্ছে এটা ট্রু হবে যে কোনো একটা যদি ট্রু হয়, হ্যাঁ, যে কোনো একটা ট্রু হলে, কিন্তু যদি দুইটা ট্রু হয় সেক্ষেত্রে এটা ট্রু হবে না, হ্যাঁ। এটা এন্ড এর সাথে পার্থক্য, এন্ড এর সাথে এক্স অর এর পার্থক্য হচ্ছে কি, এন্ডটা হতে হয় দুইটা ট্রু হতে হয়, হ্যাঁ, আর এক্স অরটা কি করতে হয়, যে কোনো একটা ট্রু হতে হয়, কিন্তু দুইটা ট্রু হলে আপনার ইয়া হবে না, এটা ট্রু হবে না। True if either x or y true is true but not both, কিন্তু যদি দুইটাই ট্রু হয় তাহলে সেক্ষেত্রে এটার অ্যান্সার হবে ফলস হবে। তারপরে এটা তো আমরা যে লিখে প্রকাশ করলাম, এটাকে আবার যে সিম্বল দিয়ে প্রকাশ করা যায়, হ্যাঁ। সিম্বল দিয়ে প্রকাশ করতে হলে এন্ডটাকে ডাবল এন্ড লিখতে হয়, হ্যাঁ। এই সিম্বল ওই জিয়ার মতোই, প্রথমটার মতোই, এটাও এন্ড বলা হয়, এটাকেও এন্ড বলা হয়, সিম্বলটা শুধু চেঞ্জ হবে, এখানে লিখে দেওয়া হয়েছে এখানে সিম্বল দিয়ে। আর এটার রেজাল্টও এরকমই, প্রথমটার মতো কি হবে, ট্রু ইফ বোথ এক্স এন্ড ওয়াই আর ট্রু, দুইটা ট্রু হলে ট্রু হবে। তারপর আছে আমাদের, হ্যাঁ, লজিক্যাল অর, লজিক্যাল অরটা এভাবে লেখা হয়, এখানে চিহ্নটা হবে অর চিহ্নটা। আর এটার কাজ কি, এটার কাজ হচ্ছে ইসের মতো, ওই যে অরটা, অর যেটা একই কাজ এটার, হ্যাঁ। এটা কি, ট্রু ইফ আইদার এক্স অর ওয়াই ইজ ট্রু। তারপর আছে আমাদের যে লাস্ট অপারেটরটা, সেটা হচ্ছে নট। নট কি করবে, যে কোনো কিছুকে নেগেশন করে দিবে, নেগেটিভ করে দিবে। তো আপনি এক্স এর উপর নট করলেন, তাহলে এক্স এর মান যদি ট্রু থাকে সেটা ফলস হয়ে যাবে, যদি ফলস থাকে তাহলে ট্রু হয়ে যাবে, এটাকে নট বলা হয়। হ্যাঁ, এটার আউটপুট ট্রু আসবে কখন, যখন আপনার এই যে এক্স এর ভ্যালুটা যদি হয় ফলস হয় তাহলে ট্রু হবে, আর ট্রু থাকলে ফলস হয়ে যাবে, মানে বিপরীত হবে, হ্যাঁ, যে কোনো কিছু নেগেটিভ করে দিবে, বিপরীত করে দিবে। ট্রু ইফ এক্স ইজ নট ট্রু, এক্স ইজ নট ট্রু, হ্যাঁ। এক যদি এক্স যদি ফলস থাকে তাহলে ট্রু হবে, আর এক্স যদি ট্রু থাকে তাহলে হয়ে যাবে কি, এটার রেজাল্ট হয়ে যাবে ফলস। আপনারা কি বুঝতেছেন? হ্যালো, জি স্যার। হ্যাঁ, এই যে এই অপারেটর গুলা, এগুলা মনে রাখতে হবে, এগুলা যে আমরা যে পরবর্তীতে কোডিং করব, এগুলা খুবই কাজে লাগবে। প্রতিটা ক্ষেত্রে আমাদের এই অপারেটর ছাড়া আমরা কাজ করতে পারবো না, হ্যাঁ। এগুলার যে কনসেপ্ট গুলো আছে, কনসেপ্ট গুলা ক্লিয়ার করে নিতে হবে।
ক্লিয়ার করে না নিলে পরে কোডিং করার সময় আটকে যেতে হবে। হ্যাঁ, এখন এগুলার আমরা কিছু উদাহরণ দেখব। আচ্ছা, আপনাদেরকে তো ইফ ইলস দেখানো হয় নাই, তাই না? আচ্ছা, ইফ ইলস পরে দেখানো হবে। তো এর আমরা ইয়ার জন্য দেখি। হ্যাঁ, সে যদি এন্ড করতে হয়, হ্যাঁ এন্ড করতে হলে, হ্যাঁ দুইটাকে আমরা, হ্যাঁ আমরা এন্ড দেখলাম, এন্ড এর ক্ষেত্রে দুইটা কন্ডিশনই ট্রু হতে হয়, তাহলে রেজাল্ট ট্রু আসে। অর এর ক্ষেত্রে দেখলাম যে কোনো একটা কন্ডিশন ট্রু হতে হয়, তাহলে ট্রু আসে। আর যদি দুইটাই যদি ফলস আসে, তাহলে রেজাল্ট ফলস আসবে। এক্সর এর ক্ষেত্রে দেখলাম কি যে কোনো একটা কন্ডিশন ট্রু হতে হয়, যে কোনো একটা কন্ডিশন ট্রু হলে ট্রু আসবে রেজাল্ট। হ্যাঁ, আর যদি দুইটা যদি ট্রু হয় তাহলে আসবে কি, রেজাল্ট আসবে ফলস। হ্যাঁ, এক্সর এর ক্ষেত্রে। এখন আমাদের কি আছে, প্রথমটা ট্রু আছে আর পরেরটা আছে ফলস। এখন রেজাল্ট ট্রু আসবে। দেখেন রেজাল্ট ট্রু আসছে। এরপর আমাদের আর কি আছে, এরপর আছে আমাদের এই যে সে ডাবল এন্ড দিয়ে, হ্যাঁ এটার এন্ড একই, হ্যাঁ কিন্তু চিহ্নটা ভিন্ন। তা আরেকটা আছে অর, ওই দুইটা একই, চিহ্ন শুধু ভিন্ন। এটা এম% দিয়ে লিখতে হয়, হ্যাঁ দুইটা এম%। হ্যাঁ, আচ্ছা বেলাস হোসেন, এটা বলেন তো এটা আউটপুট কি আসবে, একদম শেষেরটা। জি স্যার। হ্যাঁ, এটা আউটপুট কি আসবে? স্যার এখানে একটু ইয়ে মানগুলা দেখে দেই, এ হচ্ছে 15, বি হচ্ছে 11, সি হচ্ছে 15। হুম। হ্যাঁ, এখান থেকে দেখে বলেন। স্যার একটু And এটা- একটু উপরে উঠান তো স্যার, একটু রুলসটা দেখি একটু স্যার স্যার এবার নিচে আসুন। আচ্ছা, আমি এইটা আপনাদের সুবিধার জন্য নিচে কপি করে রাখি, নিচে কপি করে দিলাম। হুম, এবার দেখে বলেন। এবার স্যার এটা ইয়ে আসবে স্যার, ফলস আসবে, দুইটাই ট্রু আসতে হবে তো। এটা এন্ড তো এন্ড, এটা এন্ড। এন্ড কিন্তু শর্ত হচ্ছে দুইটা ট্রু হতে হয়, তাহলে ট্রু জি আসে। স্যার, যে দেখেন দুইটাই এন্ডে, ট্রু হতে হবে। হ্যাঁ তা এটা কি আছে তাহলে দেখেন, এ গ্রেটার দেন বি, এটা কি? এ এ গ্রেটার দেন, এটা ট্রু ট্রু। আসবে, ট্রু। হ্যাঁ, এ গ্রেটার দেন বি, এটা ট্রু আছে, তাই না? জি আর স্যার, এ ইকুয়াল টু সি, এটা কি আছে? ট্রু এটা আছে। স্যার, হ্যাঁ এটাও ট্রু। প্রকার সমান। হ্যাঁ, তাহলে এটা কি হবে, দুইটা ট্রু হলে কি হবে, এন্ড এর ক্ষেত্রে কি হয়? স্যার ট্রু ট্রু হয়। হয়। হ্যাঁ, তাহলে এটা আউটপুট ট্রু আসবে। দেখেন এই যে আউটপুট ট্রু আসছে। হ্যাঁ, জি স্যার। তারপর আমরা অরেরটা দেখি। হ্যাঁ, এটা দুই ভাবে করা যায়, এ এন্ড ডি এন্ড লিখেও তারপরে আবার সিম্বল দিও। হ্যাঁ, তারপর অরেরটাও ও ও আর অর লিখে তারপর সিম্বল দেখে, হ্যাঁ দুই ভাবে করা যায়, রুলস একই। এখানে আমরা সিম্বল দিয়ে করি। সিম্বল হচ্ছে শিফট দিয়ে, এই যে উপরে যেটা আছে না পাইপলাইন, ওটা দিবেন দুইটা। এক্ষেত্রে বলেন তো আউটপুট কত আসবে, এখানে যে ভ্যালু দেওয়া আছে। এ ইকুয়াল টু বি, আর একটা আছে এ গ্রেটার দেন সি। হ্যাঁ, দুইটা কি, প্রথমটা কি, ট্রু না ফলস? প্রথমটা ফলস। ফলস, হ্যাঁ ফলস। পরেরটা এ এ গ্রেটার দেন সি, এই যে মান দেওয়া আছে এখানে দেখেন, ফলস।
ফলস। তাহলে কি আছে আমার দুইটাই দুটাই দুইটাই false। false। হ্যাঁ, তাহলে এই যে অর এর আউটপুট কি আসবে, কোনটা আসবে, ট্রু না ফলস? True। দুইটা ফলস False যদি আসবে, হয়, স্যার। দুইটা ফলস আসলে ফলস আসবে। হ্যাঁ, অরের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে কোনো একটা ট্রু হতে হয়। হ্যাঁ, দেখেন এখানে নিয়ম কি আমার, এই যে অরের ক্ষেত্রে এই যে অর, এই অর আর এই অর একই, হ্যাঁ নিয়ম যে একই। কোনো ওয়ারের ক্ষেত্রে যে কোনো একটা ট্রু হলে ট্রু হয়ে যাবে। হ্যাঁ, এই যে দেখেন এই যে ক্লাস ট্রু ইফ আইদার, হ্যাঁ এক্স অর ওয়াই, মানে যে কোনো কন্ডিশন, যে কোনো দুইটার একটা কন্ডিশন যদি ট্রু হয় তাহলে ট্রু হবে। আমার তো দুইটা কন্ডিশনই ফলস, হ্যাঁ তাহলে কি রেজাল্ট কি আসবে, ফলস আসবে। জি স্যার। হ্যাঁ, দেখেন এই যে রেজাল্ট ফলস আসছে। যে কোনো একটা যদি ট্রু হতো তাহলে রেজাল্ট ট্রু আসতো। আবার যে দুইটাই যদি ট্রু হয় অরের ক্ষেত্রে রেজাল্ট কি আসবে, ট্রু আসবে। দুইটা যদি আসবে। ট্রু হয়, হ্যাঁ। কিন্তু এক্স অরের ক্ষেত্রে এটা ভিন্ন, এক্স অরের ক্ষেত্রে যে দুটো কোনো একটা সমান ট্রু হলে হতে হয়। ফলস হয়ে হ্যাঁ, যায়, এক্স অর, হ্যাঁ এই যে এক্স অর উল্টো হয়ে যেটা, যায়। হ্যাঁ উল্টো আসবে। এক্স অরটা একটু ব্যতিক্রম ধর্মী। এক্স অরে কি হয়, যে কোনো একটা ট্রু হলে ট্রু হয়, কিন্তু আবার যদি একসাথে দুইটা ট্রু হয় তাহলে ফলস হয়ে যায়। জি স্যার। হ্যাঁ, আপনার এই রুলস গুলা দেখবেন, হ্যাঁ এগুলা কোডিং করতে এগুলা খুবই প্রয়োজন হবে। এগুলা হচ্ছে ইসের ব্যাকবোন, হ্যাঁ কোডিং এর ব্যাকবোন এগুলা আর আচ্ছা, আমাদের আর কোনটা আছে, আমাদের এই যে নেগেশনটা বাকি আছে, নটটা। নটটা আমরা দেখি, নটটা কি, এটা একটা অপারেটর নিয়ে করে কাজ করে। ওইটার অপারেটরটারে আপনার যা থাকে, ভ্যালু যা থাকে ওইটারে চেঞ্জ করে দেয়, বিপরীত করে দেয়। হ্যাঁ, ট্রু থাকলে ফলস করে দিবে আউটপুট, আর ফলস হলে আউটপুট ট্রু হবে। হ্যাঁ, এটা আমরা করি। নেগেশন। হ্যাঁ, নেগেশন এটা আছে, আমরা একটা নেই, কন্ডিশন নেই, ইফ কন্ডিশনে কি দিব, নেগেশন দিব প্রথমে। হ্যাঁ, নট, এটা নট বলা হয়। নট ধরেন কি নিলাম, এ ইকুয়াল টু সি, সি হলে কি করবে, সে একো করবে। এটা যদি হয়, হ্যাঁ একো করবে আপনার ট্রু, আর না হলে ফলস। এটা নিয়ম কি দেখেন, নিয়ম হচ্ছে কি, ট্রু ইফ এক্স ইজ নট ট্রু। হ্যাঁ, মানে কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে ট্রু হবে, আর কন্ডিশন যদি ট্রু হয় তাহলে ফলস হয়ে যাবে। হ্যাঁ, ফলস হলে ট্রু হবে। আমাদের এই কন্ডিশন এখানে কি আছে, কন্ডিশন স্যার এটা ট্রু স্যার। ট্রু আছে। হ্যাঁ, এ আর সি সমান, হ্যাঁ। হ্যাঁ তাহলে রেজাল্ট হবে কি, আউটপুট আসবে স্যার ফলস। হ্যাঁ ফলস আসবে। মানে কি এ ইকুয়াল টু বি, এটা এটারে এটা কি ট্রু আছে, এটারে নট করতেছি। হ্যাঁ, না নট করতেছি, নট করলে কি হবে, নট করলে আপনারা যে প্রথমটা রেজাল্ট আসবে, হ্যাঁ তারপরে একটা পরবর্তী রেজাল্ট আসবে। আচ্ছা, হ্যাঁ এখন দেখেন এ আর সি দুইটা সমান, তাহলে কি এটা ট্রু আসতেছে। হ্যাঁ, ট্রু আসতেছে, ট্রু এর সে কি করতেছে, ফলস বানাই দিতেছে, তাই না? হ্যাঁ, জি স্যার। ফলস বানাই দিতেছে, তাহলে রেজাল্ট কি আসবে, ফলস আসবে। হ্যাঁ, তাহলে ট্রু থাকলে এটা রেজাল্ট ফলস আসবে, আর ফলস থাকলে ট্রু হবে, কারণ সে এখানে আপনি যা কন্ডিশন যা পাবেন, যে রেজাল্ট আসবে ওটারে সে আবার কিন্তু বিপরীত করে দিচ্ছে, এই যে নট দিয়ে বিপরীত করে দিচ্ছে। হ্যাঁ, সেখানে আমাদের কন্ডিশনটা কি আছে, ট্রু আসতেছে, ট্রুটাকে বিপরীত করে সে ফলস তৈরি করে দিতেছে, তাহলে আমাদের উত্তর আসবে কি, ফলস। হ্যাঁ, উত্তর দেখেন এই যে ফলস আসছে, হ্যাঁ আউটপুট ফলস আছে। এখন আমরা যদি একটা ফলস কন্ডিশন দেই, ফলস কন্ডিশনটা কি করবে, নট করে ট্রু বানিয়ে ট্রু দিবে, করে দিবে স্যার। সেক্ষেত্রে আমাদের রেজাল্ট আসবে কি, ট্রু আসবে। হ্যাঁ, যে আমরা একটা কন্ডিশন ফলস দেই,
এ গ্রেটার দেন বি, এ গ্রেটার দেন বি তো না, হ্যাঁ এটা হচ্ছে 15, বিটা হচ্ছে সিটা হচ্ছে 15, এ গ্রেটার দেন সি। এ আর সি তো সমান, এটা তো গ্রেটার দেন না, এটা কি করতেছে এই কন্ডিশনটা ভুল, হ্যাঁ এটা রেজাল্ট কি ফলস, এই ফলস রে আবার নট করে আমরা ট্রু করে দিচ্ছি, হ্যাঁ তাহলে কি উত্তর কি হবে, ট্রু হবে। Yes, sir. দেখেন আউটপুট ট্রু আসছে। এগুলা সবাই আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, হ্যাঁ বিভিন্ন ভ্যালু দিয়ে রুলস গুলা পড়বেন, বিভিন্ন ভ্যালু দিয়ে practice দিবেন, ভ্যালু দিয়ে চেঞ্জ করবেন, এক্সপেরিমেন্ট করবেন, করলে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। হ্যাঁ এই কনসেপ্ট ক্লিয়ার না হলে পরবর্তীতে কাজ কোডিং করতে অনেক সমস্যায় পড়তে হবে। আমরা এগুলা মোটামুটি সবগুলো শিখলাম, হ্যাঁ লজিক্যাল শিখলাম। এরপর আছে আমাদের স্ট্রিং অপারেটর, হ্যাঁ স্ট্রিং অপারেটরটা দেখবো। এইটুকু যতটুকু আমাদের আলোচনা করা হয়েছে, হ্যাঁ স্ট্রিং অপারেটর হচ্ছে দুইটা, হ্যাঁ একটা হচ্ছে ডট নোটেশন, ডট দিয়ে করে, ডট দিয়ে আমরা কি করি স্ট্রিং দুইটাকে কনকেট করি, হ্যাঁ জোড়া লাগিয়ে দেই, হ্যাঁ আরেকটা আছে ডট ইকুয়াল। হ্যাঁ ডট ইকুয়াল, এই দুইটা। ডটটাকে বলা হয় কনকেটেনেশন, এই ডটটাকে কনকেটেনেশন, হ্যাঁ এটা দুইটা স্ট্রিং কে জোড়া দিতে, হ্যাঁ কনকেট করতে ইউজ করা হয়, হ্যাঁ। আর আরেকটা আছে যে ডট ইকুয়াল টু, যেটাকে এটাকে বলা হয় কনকেটেনেশন অ্যাসাইনমেন্ট। কনকেটেনেশন অ্যাসাইনমেন্ট, হ্যাঁ কনকেটেনেশনের ব্যবহারটা কিন্তু আমরা প্রথম ক্লাসেও দেখেছিলাম, তাই না? যে আমরা ফার্স্ট দুটো ভেরিয়েবল নিয়েছিলাম, একটা নিয়েছিলাম কি ফার্স্ট নেম নিয়েছিলাম, হ্যাঁ আরেকটা সেকেন্ড নিয়েছিলাম কি লাস্ট নেম। এই দুইটাকে পরে ইকো করার সময় কি আমরা এই যে ডট, এই যে কনকেটেনেশন অপারেটর দিয়ে যোগ করে করে দিয়েছিলাম, হ্যাঁ আউটপুটটা দেখেছিলাম, হ্যাঁ এটা আমরা, হ্যাঁ সে আমরা ওটা দেখি আবার। ফার্স্ট নেম লাস্ট নেম আব্দুর, ফার্স্ট নেম আব্দুর, লাস্ট নেম রহমান, হ্যাঁ এখন আমরা যদি ইকো করতে যাই, ইকো করব আমরা দুইটা নামকেই, হ্যাঁ দুইটা একসাথে দেখাবে, হ্যাঁ স্পেস দিয়ে, সেটা করতে হলে আমাদের কি করতে হবে, এই কনকেটেনেশন এই অপারেটরটা ইউজ করতে হবে। এটা একটা স্ট্রিং অপারেটর, হ্যাঁ যে স্ট্রিং দুইটা স্ট্রিং কে কনকেট করে, হ্যাঁ জোড়া লাগিয়ে দেয়। ফার্স্ট নেম ডট, হ্যাঁ আমরা একটা নেই স্পেস নেই, স্পেস নিলাম, তারপরে আরেকটা কনকেট অপারেশন, হ্যাঁ এটা এবার নিলাম কি লাস্ট নেম। হুম হ্যাঁ দেখেন এখানে আমরা দুইটা কনকেটেশন অপারেটর ইউজ করেছি। প্রথমটা করেছি কি যে ফার্স্ট নেম এই ভেরিয়েবলের সাথে যে স্পেসটাকে, হ্যাঁ যে স্পেস একটা স্পেস দিয়েছি, হ্যাঁ এটাকে কনকেট করেছি, আবার এই স্পেসটার সাথে কনকেট করেছি কোনটাকে, লাস্ট নেমটাকে, হ্যাঁ আমরা আচ্ছা প্রথমে একটা দিয়ে দেখি, একটা দিয়ে দেখি, হ্যাঁ দুইটা স্ট্রিং কে আমরা কনকেট করেছি, এখন আউটপুট দেখি। Sir, এর আগে পুরো আব্দুর একটা ব্রেক দিয়ে নেই।
দেখেন এই যে দুইটা, হ্যাঁ, দুইটা স্ট্রিং কে সে কনকেট করে দিয়েছে, হ্যাঁ, ভেরিয়েবল এ এবং ভেরিয়েবল ফার্স্ট নেম আর লাস্ট নেম কে, হ্যাঁ, কনকেট করে একসাথে করে দিয়েছে। তখন এটা যদি আমরা স্পেস একটা আনতে চাই তাহলে কি করব, আমরা আরেকটা স্পেস কে কনকেট করে দেব, হ্যাঁ, যে ফার্স্ট নেমের সাথে প্রথম ভেরিয়েবলের সাথে একটা কনকেট করব একটা স্পেস কে, এই স্পেসের সাথে আবার কনকেট করে দিয়েছি লাস্ট নেম কে, হ্যাঁ। এবারে আউটপুট দেখি, দেখেন একটা স্পেস মাঝে পড়ে গেছে, যে ফার্স্ট নেম তারপর লাস্ট নেম আব্দুর রহমান। এটা হচ্ছে কনকেটেনেশন অপারেটর। আর কনকেটেনেশন অপারেটরের মধ্যে আরেকটা আছে কি আমাদের, সেটা হচ্ছে কনকেটেনেশন তারপরে অ্যাসাইনমেন্ট অপারেটর। হ্যাঁ, অ্যাসাইনমেন্টের কাজগুলো আমরা কি দেখেছি তাই না? হ্যাঁ, অ্যাসাইনমেন্টের কাজগুলো দেখেছি না কিভাবে হয়। অ্যাসাইনমেন্ট করলে কি হয়, আপনার প্রথমটা দ্বিতীয়টার সাথে যোগ হয়ে যায়। সে আমরা একটা ভেরিয়েবল নেই, ক্লাস, ভেরিয়েবল নিলাম আর, হ্যাঁ, আর এর ভ্যালু দিলাম মাহিন, মাহিন দিলাম। আরেকটা ভেরিয়েবল নিলাম পিন ইয়া নিলাম, হ্যাঁ, আর এর পরে আপনার এস নিলাম, এটা দিলাম কি আইটি, সামনে একটা স্পেস নেই, হ্যাঁ, তারপর আইটি দিলাম। এখন আমরা যদি ইয়া করি, আমরা এবার ইয়ার উদাহরণটা দেখব, কনকেটেনেশন অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, এখন এটাকে যদি আমরা লিখি আর ইকুয়াল টু ডট আর ডট ইকুয়াল টু পি, হ্যাঁ, কি লিখেছি আমরা, ডলার আর ডট ইকুয়াল টু মানে কনকাটেনেশন অফ অ্যাসাইনমেন্ট এস, হ্যাঁ, তাহলে এটা কি হবে, এটা সমান এটা লেখাটা এরকম হয়ে যাবে যে ডলার আর ইকুয়াল টু, হ্যাঁ, ডলার আর কনকেট ডলার এস, এটা সমান এই যে এই স্টেটমেন্টটা সমান এই স্টেটমেন্টটা, হ্যাঁ, মানে করবে কি, সে আর এর মধ্যে যে ভ্যালু আছে ওটার সাথে যোগ করবে কি এস এর ভ্যালুটা, যোগ করে এই দুইটাকে যোগফল সে রাখবে কোথায়, আর এর মধ্যে। হ্যাঁ, আমরা আউটপুট দেখি, হ্যাঁ, ইকো করবো কোনটাকে, আরটাকে। হ্যাঁ, দেখেন ইকো করেছে আরটাকে, কিন্তু সে আমাদের পুরাটাই দিয়েছে, মাহিন আইটি পুরাটাই লেখা দিয়ে, হ্যাঁ, কিভাবে হলো, হ্যাঁ, কারণ কি আমাদের এখানে দুইটা ভেরিয়েবল আছে, আরে আছে মাহিন আর এসে আছে আইটি। হ্যাঁ, এখন আমরা করেছি কি কনকেটেনেশন অ্যাসাইনমেন্ট করেছি, হ্যাঁ, আর এর মধ্যে আর কনকেটেনেশন অ্যাসাইনমেন্ট এস, হ্যাঁ, তাহলে কি হচ্ছে, এর মানে হচ্ছে আর এর ভ্যালুর সাথে এস এর ভ্যালু কনকেট হবে, কনকেট হয়ে যে যা হবে সেটা জমা হবে কোথায়, আরে। হ্যাঁ, তাহলে আমরা আরে কি পাচ্ছি, হ্যাঁ, পুরা এইটা পাচ্ছি, হ্যাঁ, দুইটা ভ্যালু যোগ এইটাই পাচ্ছি, কনকেটেনেশনটা পাচ্ছি। এগুলো আমাদের স্ট্রিং অপারেটর। হ্যাঁ, আরেকটা অপারেটর আছে সেটা হচ্ছে এরর কন্ট্রোল অপারেটর। হ্যাঁ, এরর কন্ট্রোল অপারেটরটা অনেক সময় যে আপনার এই যে এরর যাতে বন্ধ করা হয়, হ্যাঁ, এররকে বন্ধ করে দেওয়ার জন্য অনেক সময় একটা অপারেটর ইউজ করা হয়, সেটা হচ্ছে @। হ্যাঁ, এই অপারেটরটা ইউজ করা হয়। এটার ব্যবহার আমরা পরবর্তীতে দেখবো, আমরা পরবর্তীতে যখন কোডিং করব, বিভিন্ন করে কাজ করব, তখন এটা আমরা করব, এটা যে ডাটাবেস থেকে ডাটা আনার সময় অনেক সময় যে কিছু ফিল্ডে হয়তো
আপনার থাকে এই ব্ল্যাঙ্ক থাকে, কিছু ফিল্ডের ডাটা থাকে না, ওইটা এরকম যদি থাকে তাহলে ওইটা অনেক সময় থাকে। আপনি যখন আউটপুট করবেন, হ্যাঁ প্রিন্ট করবেন, তখন এটা এরর দেখায়। এখন ওইটা প্রিন্ট করার আগে ওই ভেরিয়েবলের আগে যদি আপনি @রেট দিয়ে দেন, তাহলে আপনাকে ওই এই এররটা শো করবে না। হ্যাঁ, তো আপনি আউটপুট করবেন যে ডাটাবেজের থেকে যে একটা ডাটা করছেন, সে নাম দিয়ে দিলেন ভেরিয়েবলটা রেজাল্ট। হ্যাঁ, হ্যাঁ রেজাল্ট নামে একটা ভেরিয়েবল করলেন, ওটার আউটপুট করবেন। হ্যাঁ, এখন রেজাল্টটা কোয়েরি করে দিলে আপনার যে ডাটাবেজের যে টেবিল থাকে, টেবিলের যে ফিল্ডগুলো থাকে, সে নির্দিষ্ট একটা ফিল্ডে আপনি কোয়েরি করছেন, সেই ফিল্ডটা ফাঁকা আছে। তো ওই ফাঁকা ডাটা যদি আনেন, আনে যদি আপনি ইকো করেন যে শুধু আর দিয়ে, হ্যাঁ সেক্ষেত্রে আপনার একটা এরর দেখাবে। হ্যাঁ, কিন্তু এই যে $R, হ্যাঁ এটার আগে যদি আপনি করে দেখেন, হ্যাঁ @রেট চিহ্ন দিয়ে রাখেন, তাহলে এররটা আপনার শো করবে না। এটা বলে হয় আপনার এরর কন্ট্রোল অপারেটর। এটা যখন আমরা ডাটাবেজ নিয়ে কাজ করব তখন দেখবো এর অ্যাপ্লিকেশনটা। এরর কন্ট্রোল অপারেটর। আজকের ক্লাসটা কি মোটামুটি আপনাদের বুঝতে পেরেছেন? অপারেটর গুলা নিয়ে আমরা যে আলোচনা করলাম। জি স্যার বুঝছি। এগুলা বাসায় প্র্যাকটিস করেন। PHP এর মধ্যে কি আছে, আমরা ভেরিয়েবল দেখেছি, ভেরিয়েবল যেটার ভ্যালুটা চেঞ্জ হয় অনবরত। হ্যাঁ, আমরা যত অপারেশন করব, যে x এর মান আমরা প্রথমে 10 নিয়েছি, তারপর আমরা ক্যালকুলেশন করতে করে ওটার নাম ভ্যালু হয়তো 20 হয়ে গেছে, 25 হয়ে গেছে। হ্যাঁ, ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এটা ভেরি করতেছে। আর একটা হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্টে কি হবে, ভ্যালু চেঞ্জ করবে না। হ্যাঁ, আমাদের যে ভ্যালুগুলা যে করতে হয় না, ভ্যালু চেঞ্জ করতে হয় না, ওগুলাকে আমরা কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করি। হ্যাঁ, PHP তে আমরা কনস্ট্যান্ট হিসেবে কোনগুলাকে ডিক্লেয়ার করি, সে আমরা যে যখন আমরা ডাটাবেজের কাজ করব, PHP সাথে ডাটাবেজে যখন কানেক্ট করব, হ্যাঁ তখন আমরা দেখব যে ডাটাবেজের আপনার থাকে, একটা নাম থাকে, হ্যাঁ ইউজার নাম থাকে, নেম থাকে, পাসওয়ার্ড থাকে, এগুলা থাকে। এগুলা আপনার একটা ফাইল নিতে হয়, সেই ফাইলে ডাটাবেজের সাথে PHP কানেক্ট করার জন্য কিছু কোড লিখতে হয়। সেই কোডের মধ্যে কি করতে হয়, ডাটাবেজের ইউজার নেম দিতে হয়, পাসওয়ার্ড দিতে হয়, হ্যাঁ এগুলা দিতে হয়। তা এগুলা আমরা কনস্ট্যান্ট, এগুলা তো আর চেঞ্জ করবে না। একটা ডাটাবেস তো এই নাম তো একই থাকবে, হ্যাঁ নাম তো আর চেঞ্জ হবে না। সেগুলা এগুলার ক্ষেত্রে আমরা এগুলা করব, হ্যাঁ কনস্ট্যান্ট দিব। আমরা একটা ফাইল নেই, ফাইলে সেভ করি কনস্ট্যান্ট নামে। constant dot php। কনস্ট্যান্ট সেগুলো আগে করব যেগুলার ভ্যালু আর চেঞ্জ হয় না। হ্যাঁ, কনস্ট্যান্ট কে করতে হয়, আমরা ভেরিয়েবল দেখেছি, ভেরিয়েবল ডিফাইন করতে হয় কি দিয়ে, $সাইন দিয়ে, তাই না? আর কনস্ট্যান্ট কে ডিফাইন করতে হয় ডিফাইন লিখে। ডিফাইন লিখে তারপর আমরা একটা ব্রেকেট দিব, ফার্স্ট ব্রেকেট। সেটার ভিতরে কি হবে, প্রথমে হবে আমাদের কনস্ট্যান্টের নামটা, তারপরে হবে কনস্ট্যান্টের ভ্যালুটা দিব। কনস্ট্যান্টের নাম লিখলাম। আর আরেকটা জিনিস হচ্ছে কি, কনস্ট্যান্টের নামটা ক্যাপিটাল লেটারে লেখা হয়, হ্যাঁ বড় হাতে লেখা হয়, বড় হাতের অক্ষরে দিয়ে। আমরা লিখলাম, সে আমাদের ডাটাবেজে যে কানেক্ট হতে হয়, সে আমরা লিখলাম যে ইউজার নেম, হ্যাঁ ডাটাবেজ ইউজার নেম। হ্যাঁ, এটা আমরা ক্যাপিটাল দিয়ে লিখবো। ইউজার নেম, তারপর কমা দিয়ে ভ্যালুটা দিতে হয়। হ্যাঁ, ভ্যালুটা আমরা এটা যে কোনো কিছু হতে পারে, ইউজার নেম সে ধরেন রুট। এভাবে আমাদের এটা কনস্ট্যান্টটা ডিক্লেয়ার করতে হয়।
প্রথমে লিখতে হবে ডিফাইন একটা ইয়ে আছে, ফাংশন আছে, সেই ফাংশনের ভিতরে প্রথম এই দুইটা প্যারামিটার, হ্যাঁ, প্রথম প্যারামিটারে লিখতে হবে কনস্ট্যান্টের নামটা, দ্বিতীয় প্যারামিটারে লিখতে হবে কনস্ট্যান্টের ভ্যালুটা দিতে হবে। আর এটার ভ্যালু চেঞ্জ হবে না, হ্যাঁ, স্থির থাকবে। এখন আমরা যদি ইয়া করতে চাই, এর আউটপুটটা দেখতে চাই, কি করব, ইকো করব কনস্ট্যান্টের নামটা দিয়ে, হ্যাঁ, কনস্ট্যান্টের নাম কি, ডাটাবেস ইউজার নেম, হ্যাঁ, ডাটাবেস ইউজার নেম, এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্টের নাম। এখন এটা দিলে আমাদের এই যে আউটপুট ইটা, হ্যাঁ, ভ্যালুটা চলে আসবে। কনস্ট্যান্ট, দেখেন ওই যে ভ্যালুটা চলে আসছে রুট। তাহলে কনস্ট্যান্টের ব্যাপারে আমরা কি শিখলাম? কনস্ট্যান্টটা আমাদের, হ্যাঁ, সেই সব ভেরিয়েবলকে আমরা কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করব যেগুলা ভ্যালু চেঞ্জ হয় না, হ্যাঁ, যেমন আমাদের যে ইসের ডাটাবেজে ইউজার নাম পাসওয়ার্ড এগুলা, হ্যাঁ, এগুলা আমাদের ভ্যালু আর চেঞ্জ হবে না, এগুলাকে আমরা কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করব। কনস্ট্যান্টকে ডিক্লেয়ার করার জন্য একটা বিল্ট ইন ফাংশন আছে পিএইচপি, সেটা হচ্ছে ডিফাইন ফাংশন। ডিফাইন ফাংশনে দুইটা প্যারামিটার আছে, প্রথম প্যারামিটারে লিখতে হবে কনস্ট্যান্টের নামটা, দ্বিতীয় প্যারামিটার দিতে হবে এর ভ্যালুটা, হ্যাঁ। আর কনস্ট্যান্টটা আমরা বড় অল ক্যাপস লিখি, হ্যাঁ, অল ক্যাপস ক্যাপিটাল লেটারে। ডোমেইন অ্যাড্রেসের ক্ষেত্রে কনস্ট্যান্ট ইউজ করতে পারি। তারপরে আমরা যেটা ডাটাবেস কানেকশন করব, হ্যাঁ, ডাটাবেসে ইউজার নেম পাসওয়ার্ড এগুলার ক্ষেত্রে আমরা কনস্ট্যান্ট ইয়ে করতে পারি। জি স্যার, বুঝতে পারছি। লিখলাম ডাটাবেস আর একটা পাসওয়ার্ড, পাসওয়ার্ড দিলাম যে সাম সিক্রেট। এটা আমরা বড় হাতে দিতে পারি, ভ্যালুটা ছোট হাতে দিতে পারি, কোনো সমস্যা নাই।